আমরা সরল টিস্যু অলরেডি পড়ে ফেলছি এবং সরল টিস্যুর মধ্যে আমরা কী কী পাইছিলাম? আমরা পাইছিলাম প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। এদেরকে সরল টিস্যু আমরা এই কারণে বুঝছিলাম কারণ এই টিস্যুগুলোর ভিতরে আমরা একই রকমের সব কোষ পাই। অর্থাৎ প্যারেনকাইমা যখন টিস্যুটা থাকে তখন ওই সবগুলো টিস্যু প্যারেনকাইমা টাইপেরই থাকে, একই টাইপেরই থাকে। কোলেনকাইমা সেম অবস্থা, একই টাইপের টিস্যু। স্ক্লেরেনকাইমাতেও দুই টাইপের পাইছিলাম আমরা, ফাইবার এবং স্ক্লেরাইট, এবং স্ক্লেরেনকাইমা টিস্যুতে সবগুলো কোষ একই রকমই। এই জন্য এগুলো হচ্ছে সরল টিস্যু। তো এখন আমরা যাচ্ছি জটিল টিস্যুতে। জটিল টিস্যু হচ্ছে সেই টিস্যু যেই টিস্যুর একাধিক টাইপের কোষ, অর্থাৎ যেই টিস্যুতে একাধিক টাইপের টিস্যু পাওয়া যায়। অর্থাৎ একটা টিস্যু যার নাম হচ্ছে জটিল টিস্যু, ধরো জাইলেম। জটিল টিস্যু দুই রকমের, জাইলেম আর ফ্লোয়েম। এদের মধ্যে জাইলেমের ভিতরে যদি যাই তাহলে আমি এই প্যারেনকাইমাও পাবো, আমি স্ক্লেরেনকাইমাও পাবো, পাশাপাশি ট্রাকিড আর ভেজেল নামের আরও দুই রকমের কোষ পাবো। অর্থাৎ যেখানে 4 রকমের কোষ বা বলা যেতে পারে 4 রকমের টিস্যু একসাথে মিলিত হয়ে আবার জাইলেম টিস্যু তৈরি হয়েছে। ফ্লোয়েমে একই অবস্থা। ফ্লোয়েমে গেলেও আমি প্যারেনকাইমা পাবো, স্ক্লেরেনকাইমা পাবো, সিপ কোষ পাবো, সঙ্গী কোষ পাবো। তাহলে 4 রকমের কোষ বা 4 রকমের টিস্যু মিলে ফ্লোয়েম তৈরি হয়েছে। তাহলে এই জন্য এগুলোকে আমরা জটিল টিস্যু বলতেছি, যেগুলো একাধিক রকমের টিস্যু দিয়ে তৈরি। তাহলে আমরা চলো জাইলেমটার দিকে আগে ফোকাস করি, জাইলেমটাকে আগে শেখার চেষ্টা করি। তোমাদের একটা টেকনিক বলছিলাম, জাইলেম মনে রাখার টেকনিক হচ্ছে জাইলেম বরিকার্য দিয়ে হয় জল। তার মানে হচ্ছে জাইলেমের কাজ হচ্ছে জল পরিবহন করা বা পানি পরিবহন করা। আর ফ্লোয়েম ফর ফুড। ফুড মানে কি? খাদ্য। তাহলে ফ্লোয়েমের কাজ হচ্ছে খাদ্য পরিবহন করা। তাহলে জাইলেমের কাজ জল বা পানি পরিবহন করা, ফ্লোয়েমের কাজ ফুড বা খাদ্য পরিবহন করা। এই পরিবহন করার জন্য ওর অনেকগুলা কোষের হেল্প নেওয়া লাগবে। অনেকগুলা বলতে 4 প্রকার কোষের হেল্প নেওয়া লাগবে, নিয়ে তারা এটা পূর্ণাঙ্গ একটা টিস্যু তৈরি করবে। আর যেহেতু পানি এবং এদিকে পানি প্লাস খনিজ লবণ, কারণ পানি যখন ওঠে তখন মাটিতে থাকা লবণগুলো পানির সাথে উপরে উঠতে পারে। খনিজ মানে তো বুঝো, খনিজ মানে হচ্ছে মাটির ভূগর্ভস্থ যে জিনিসগুলো, এগুলোকে খনিজ উপাদান বলা হয়। তাহলে যে লবণগুলো আমরা গ্রহণ করি বা উদ্ভিদ গ্রহণ করে, এগুলা মাটি থেকে আসে বলে এগুলোকে খনিজ লবণ বলে। খনিজ শব্দটা আসে খনি থেকে। খনি বলে না, একটা সোনার খনি পেয়েছে বা ধরো কয়লার খনি পেয়েছে। খনি মানে কি? একটা মাটির নিচের একটা গর্ত, বা কি বলবো, গর্ত বললে ভুল হবে, মাটির নিচে একটা বিশাল বড় একটা খনি বলে না, মানে মাটির নিচে যেটা পাওয়া যায়। তো খনিজ শব্দটা খনি থেকে আসে, খনি থেকে প্রাপ্ত খনিজ লবণ। অর্থাৎ যে লবণ খনি থেকে প্রাপ্ত, খনি থেকে প্রাপ্ত এই লবণগুলোকে বলা হয় খনিজ লবণ। আর ফ্লোয়েম শব্দটা হচ্ছে যেহেতু খাদ্য পরিবহন করতেছে, তাহলে এরা দুইজনই পরিবহনের সাথে সম্পর্কিত। কি সাথে সম্পর্কিত? পরিবহন সম্পর্কিত। এই জন্যে জটিল টিস্যুকে পরিবহন টিস্যু বলা হয়। জটিল টিস্যু আরেক নাম হচ্ছে পরিবহন টিস্যু গুচ্ছ, কারণ এগুলো গুচ্ছাকারে থাকে। পরিবহন টিস্যু গুচ্ছ। তো পরিবহন টিস্যু গুচ্ছকে বায়োলজির ভাষায় বলা হয় ভাস্কুলার। এই শব্দটা মনে রাখবেন। ভাস্কুলার শব্দের অর্থ কি? পরিবহন সংক্রান্ত। যেমন হার্টের ডাক্তারদের আরেকটা নাম কি জানো? কার্ডিওভাস্কুলার ডাক্তার, বা হার্টের সার্জন, যারা সার্জারি করে, অপারেশন করে হার্টের, তাদেরকে কার্ডিওভাস্কুলার সার্জন বলে। হৃদ এবং ভাস্কুলার মানে কি? রক্তনালিকার ভিতরে যে ব্লক হয় না, হার্টে ব্লক কেমনে হয়, হার্ট অ্যাটাক কেমনে হয়? হার্টের রক্তনালীতে কোলেস্টেরল জমে ব্লক হয়ে যায়। কার্ডিওভাস্কুলার সার্জনরা কি করে? হার্টের ওই রক্তনালিকার ভিতরের ব্লকটাকে ঠিক করে। এজন্য নালী মানে হচ্ছে ভাস্কুলার, যেখানে পরিবহন হয়, যেটার ভিতর দিয়ে কি হয়? পরিবহন হয়, রক্ত পরিবহন হচ্ছে। এই জন্য ডাক্তারদেরকে কার্ডিওভাস্কুলার সার্জন বলে। কার্ডিও মানে হার্ট, আর ভাস্কুলার মানে হচ্ছে সংবহন। তো এটা যেহেতু সারা দেহের মধ্যে, উদ্ভিদের সারা দেহের মধ্যে এই দুটো টিস্যু পরিবহন করছে, যার জন্য এই জন্য এগুলোকে বলা হয় ভাস্কুলার টিস্যু। আমরা একটু জেনে রাখলাম দুটো জিনিস। জটিল টিস্যুকে বলা হয় পরিবহন টিস্যু, এবং বায়োলজিক্যালি এটাকে বলা হয় ভাস্কুলার টিস্যু। হ্যাঁ, তা জটিল টিস্যুকে বলা হয় পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু। পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু, দুটো নামে রাখা হয়। এটা আমরা জেনে রাখলাম। তো চলো আমরা জাইলেমের দিকে ফোকাস করি, পরে আমরা ফ্লোয়েমের দিকে পরে যাব। তাহলে আমরা চলো জাইলেমের দিকে চলে যাই। দেখো এখানে জাইলেম ফ্লোয়েম দূরে দেখা যাচ্ছে। এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করা একটা ইমেজ। মাইক্রোস্কোপ চলো, তো আমি তোমাদের মাইক্রোস্কোপ এই চ্যাপ্টার দেখাবো, একদম রিয়েল মাইক্রোস্কোপ দিয়ে দেখাবো ইনশাল্লাহ। মাইক্রোস্কোপের নিচে একটা উদ্ভিদের টিস্যুকে কেটে
রাখলে এরকম দেখা যায়। এখানে যদি অনেক কালার টালার ইউজ করা হয়েছে কোনো জিনিসগুলোকে স্পষ্ট করার জন্যে, তো মাইক্রোস্কোপের নিচে টিস্যুকে কেটে রাখলে এরকমভাবে দেখা যায়। তো এইখানে আমরা যদি দেখি এই যে বাইরে লেগছে কর্টেক্স, তাহলে এই জায়গাগুলো হচ্ছে কর্টেক্স, এটা হচ্ছে কর্টেক্স, তাহলে কর্টেক্স দিয়ে ঘেরা জাইলেম ফ্লোয়েমগুলো কিন্তু কর্টেক্স দিয়ে ঘেরা থাকে, রাইট? কর্টেক্স মানে তো ভিত্তি, আমরা আগেই জানছি। কর্টেক্স মানে কি? কর্টেক্স মানে হচ্ছে ভিত্তি, একটা গাছের মেন ভিত্তিকে তৈরি করে কর্টেক্স। যদি না জানো তাহলে আগের ক্লাসটা করে আসো, আমি তোমাদের হাইলি রিকমেন্ড করবো আমার আগের ক্লাসগুলো করে আসতে, এই চ্যাপ্টারের প্লে লিস্টের আগের প্রথম থেকে ক্লাসগুলো করে আসতে, অ্যাটলিস্ট সরল টিস্যু থেকে করে আসতে, তাহলে তুমি টিস্যু জিনিসটা বুঝতে পারবা। আর আমার ক্লাসগুলো অনেক ডিটেলস হয়, সো একটু ধৈর্য ধরে করতে হবে। তো কর্টেক্স মানে হচ্ছে গাছের মেন ভিত্তি তৈরি করে, ওকে। এরপরে দেখো পেরিসাইকেল নামের একটা সাইকেল আছে, একটা চক্র আছে, এটাকে পরিচক্র বলে, এটা তোমরা বড় ক্লাসে উঠলে জানতে পারবা পরিচক্র কি। আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম। খেয়াল করো, এই যে দেখো জাইলেম চিহ্নিত করে দিছে, জাইলেম, এই দেখো নলের মতো জাইলেম, আর এই যে নীলগুলা হচ্ছে ফ্লোয়েম। তাহলে মাঝখানে আছে জাইলেম আর তার চারিদিকে আছে ফ্লোয়েম, তার চারিদিকে আছে কি? ফ্লোয়েম। এটাকে জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল বলে। আচ্ছা, এটাকে ভাস্কুলার বান্ডল কেন বলতেছে? আরেকটা জিনিস আমি একটু জানি, ভাস্কুলার মানে তো পরিবহন, তো ভাস্কুলার বান্ডল কি জিনিস? তাহলে ভাস্কুলার বান্ডল বা ভাস্কুলার বান্ডেল কি জিনিস? জাইলেম প্লাস ফ্লোয়েমের গুচ্ছ। কি বললাম? জাইলেম প্লাস ফ্লোয়েমের গুচ্ছকে বলা হয় ভাস্কুলার বান্ডেল। জাইলেম প্লাস ফ্লোয়েমের গুচ্ছকে বলা হয় ভাস্কুলার বান্ডেল। তাহলে এখানে ভিতরে আছে জাইলেম, বাইরে নীলগুলো ফ্লোয়েম, মানে জাইলেমগুলো পানি আর খাবার, পানি আর খনিজ লবণ নিয়ে আসবে গাছের পাতার কাছে, গাছের পাতা খাবার তৈরি করবে, ওই খাবারের ফ্লোয়েম দিয়ে উদ্ভিদের চারিদিকে ছড়ায় যাবে। তাহলে এইটা হচ্ছে ভাস্কুলার বান্ডেল। দেখো এখানে অনেকগুলো জাইলেম, অনেকগুলো ফ্লোয়েম টিস্যু আছে, কোষ আছে, অনেকগুলো যে খুব 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 কোষ, এগুলোর ভিতর দিয়ে পানি উপরে উঠে, আর এই যে অনেকগুলো ছোটো ছোটো খুব 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 নীল, এগুলো দিয়ে খাবার চারিদিকে যায়। যেহেতু অনেকগুলো আছে, এই জন্য একটা বান্ডেলের মতো দেখতে। আমি যদি তোমাদেরকে দেখাই 3Dতে, তোমাদের বইয়ে একটা ছবি আছে, এই দেখো, এই দেখো উদ্ভিদের টিস্যু, এটা উদ্ভিদের টিস্যু, এই যে এটা নিচের দিকে নামতেছে, তার মানে ওটা হচ্ছে খাবার নিয়ে যাচ্ছে, আর এটা উপর দিকে উঠতেছে, তার মানে এটা হচ্ছে পানি নিয়ে যাচ্ছে। পানির দিকটা সবসময় ঊর্ধ্বমুখী হয়, মনে রাখবা, পানির দিকটা সবসময় ঊর্ধ্বমুখী হয়, আর খাবার ঊর্ধ্বমুখী নিম্নমুখী দুই দিকে যায়। যেহেতু নিম্নমুখী যাচ্ছে এটা, তার মানে এটা খাবার নিয়ে যাচ্ছে আর এটা পানি নিয়ে যাচ্ছে। তাহলে এটা জাইলেম আর এটা ফ্লোয়েম। মাঝখানে যেটা আছে এটা হচ্ছে ক্যাম্বিয়াম, এটাকে বলে ক্যাম্বিয়াম। এই ক্যাম্বিয়াম যখন বাচ্চা অবস্থায় থাকে তখন তাকে বলে প্রো ক্যাম্বিয়াম বা আদি ক্যাম্বিয়াম। এই ক্যাম্বিয়াম বা প্রো ক্যাম্বিয়াম থেকে জাইলেম আর ফ্লোয়েম তৈরি হয়, প্রো ক্যাম্বিয়াম থেকে জাইলেম আর ফ্লোয়েম তৈরি হয়। আপাতত ক্যাম্বিয়ামটা জাইলেম আর ফ্লোয়েমকে আলাদা করে রাখছে। ক্যাম্বিয়াম হচ্ছে একটা টিস্যু, প্রোক্যাম্বিয়াম হচ্ছে একটা ভাজক টিস্যু যেখান থেকে জাইলেম ফ্লোয়েম তৈরি হয়। জাস্ট এটুকু জায়গায় রাখো, তাইলেই হবে। তাহলে এখন দেখো খেয়াল করে, এই দেখো জাইলেম ফ্লোয়েমগুলো কেমন থাকে, একটা বান্ডেলের মতো থাকে। আমি তোমাদের দেখাই, দেখো গাছের ভিতরে, গাছের পাতায় চলে গেছি আমরা, গাছের পাতাকে কাটছি, গাছের পাতাকে কেটে তার ভিতরে গেছি, এই দেখো এই হচ্ছে ভাস্কুলার বান্ডল। আশেপাশে অন্যান্য কোষগুলোকে আমরা গায়েব করে দিছি, গায়েব করে দিয়ে আমরা ভাস্কুলার বান্ডলটাকে রাখছি, আমরা ভাস্কুলার বান্ডলটাকে রাখছি। দেখছো এটা দেখতে একটা বান্ডেলের মতো না? খুব 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 যে কোষগুলা, এগুলো হচ্ছে জাইলেম। আর নিচের যে একটু চালুনির মতো যে কোষগুলো, দেখো প্লেটের মতো, একটু জালের মতো আছে, যে জালের মতো দেখা যাচ্ছে, জালের মতো হয়ে আছে, জালের মতো, এই যে জালের মতো যেগুলো, এগুলো হচ্ছে ফ্লোয়েম। জাইলেম ফ্লোয়েম চেনা সহজ উপায়। আর জাইলেম আর ফ্লোয়েম দেখো পাশাপাশি আছে। তাহলে এই যে জাইলেম, এই যে ফ্লোয়েম, এই পুরোটা হচ্ছে ভাস্কুলার বান্ডল, বান্ডলের মতো জাইলেম আর ফ্লোয়েম। তো এই জিনিসটাকেই তোমাদের বইয়ের মধ্যে দেখাইছে, দেখাই তোমাদেরকে, এই যে দেখো, এই যে নিচেগুলো হচ্ছে জাইলেম, উপরেগুলো হচ্ছে ফ্লোয়েম, নিচেগুলো হচ্ছে জাইলেম, উপরগুলো হচ্ছে ফ্লোয়েম। মাঝখানে দেখো একটা পুকি কালার পিঙ্ক কালারের একটা লেয়ার আছে, এটা হচ্ছে ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম কি করে? জাইলেম আর ফ্লোয়েমকে আলাদা করে রাখে। ক্যাম্বিয়াম জাইলেম আর ফ্লোয়েমকে আলাদা করে রাখে। এটা সব ক্ষেত্রে থাকবে এমন না, যেমন আমরা একটু আগে যেটা দেখাইছি এর মতো নাই, সব ক্ষেত্রে থাকবে এমন না। ক্যাম্বিয়াম হচ্ছে জাইলেম আর ফ্লোয়েমকে আলাদা করে রাখে। আর ক্যাম্বিয়ামটা যখন আদি অবস্থায় থাকে, মাত্র শুরু হচ্ছে, গাছের কচি পাতা বা ধরো একটা গাছের পার্শ্ব বৃদ্ধি করতে হবে, গাছটাকে সাইড দিয়ে বড় করতে হবে। পার্শ্ব বৃদ্ধি মানে বুঝো তো, গাছ তো খালি লম্বায় বড় হয় তা না, গাছ তো সাইডেও বড় হয়, ওটাকে পার্শ্ব বৃদ্ধি বলে। এখন ধরো গাছকে সাইডে বড় করতে হবে, সাইড থেকে ডাল বের করতে হবে, তখন তৈরি হয় প্রো ক্যাম্বিয়াম। প্রো মানে আদি, ক্যাম্বিয়াম মানে বাচ্চা ক্যাম্বিয়াম। ওই প্রো ক্যাম্বিয়াম থেকে পুরো জাইলেম ফ্লোয়েম তৈরি হয়। আর এইখানে ক্যাম্বিয়ামটা পরিণত হয়ে গেছে, সে জাইলেম আর ফ্লোয়েমকে আলাদা করে রাখছে। আর প্রো ক্যাম্বিয়াম থেকে জাইলেম আর ফ্লোয়েম তৈরি হয়, যেহেতু দুই দিকে তৈরি হবে, দুই দিকে তৈরি, দুই দিকে আলাদা করে দিবে, একদিকে জাইলেম তৈরি হবে, একদিকে ফ্লোয়েম তৈরি হবে। প্রো ক্যাম্বিয়াম থেকে একদিকে জাইলেম তৈরি হবে, একদিকে ফ্লোয়েম তৈরি হবে। এবং একটা সময় যখন তারা ম্যাচিউর হয়ে যাবে, ক্যাম্বিয়ামটা যখন প্রো ক্যাম্বিয়াম থেকে ক্যাম্বিয়াম হয়ে যাবে, তখন তারা দুটাকে আলাদা করে রেখে দিবে। ওকে,
এখন দেখো এখানে একটা কনসেপ্ট আছে, মেটাজাইলেম আর প্রোটোজাইলেম। এটা কি? মেটা মনে রাখবে টেকনিক, মেটা মানে মোটা, প্রোটো মানে পুটি, এটা মনে রাখার টেকনিক। প্রোটো মানে পুটি জাইলাম, প্রোটোজাইলাম মানে পুটি জাইলাম, যে জাইলামের গর্তটা ছোট, কম পানি পরিবাহিত হবে। আর মেটা মানে মোটা, মনে রাখার টেকনিক এটা। হ্যাঁ, মোটা মানে মোটা জাইলাম, বড় বড় জাইলাম, যেই জাইলামের ভিতর দিয়ে বেশি পানি পরিবাহিত হবে। তাহলে জাইলামের গর্ত যদি মোটা হয় তাহলে মোটা জাইলাম বা মেটা জাইলাম, আর যদি ছোট হয় তাহলে পুটি জাইলাম। আগে প্রোটো জাইলাম, ওটা বড় হয়ে মেটা জাইলাম হয়ে যায়। তাহলে দেখো এইগুলো জাইলাম, আর এইগুলো ফ্লোয়েমের মধ্যে আবার এই বড় ছোট এরকম কিছু নাই। তো দেখো জাইলামটা এরকম ভাস্কুলার বান্ডেল তৈরি করে, জাইলাম আর ফ্লোয়েম মিলে। হ্যাঁ, এগুলো হচ্ছে ভাস্কুলার বান্ডেল। এই দেখো, এটা আমরা আগের দিনও হয়তো তোমাদেরকে দেখাইছি। এবং দেখো কি সুন্দর, চারিদিকে আবার অন্যান্য কোষও আছে কিন্তু, এমন না যে শুধুমাত্র এই পাইপলাইন ছাড়া অন্যান্য কোষও আছে। এগুলো হচ্ছে ভাস্কুলার টিস্যু, এগুলোকে বলা হয় ভাস্কুলার টিস্যু। পাতার ক্ষেত্রে দেখো খুব সুন্দর করে থাকে, একটা গাছের পাতার মধ্যে খুব ভালো করে, যে শুধু পাতায় আছে তা না, এটা শুধু পাতায় আছে না, পাতার কাঠটাকে আমি নিচে দেখছো তো, একদম চিকন অংশ থেকে। ঠিক আছে, এই দেখো, এই যে এইগুলো হচ্ছে প্যারেনকাইমা টিস্যু, এই প্যারেনকাইমা টিস্যু এই ভাস্কুলার বান্ডেলটাকে ধরে রাখছিল। যাই হোক, আমরা চলো এবার এই চিত্রে চলে আসি। তাহলে মাঝখানেগুলো জাইলেম আর চারিদিকে এগুলো হচ্ছে ফ্লোয়েম। তাহলে এটা জাইলেম কেন্দ্রিক। আগেগুলো দেখছি পাশাপাশি, একদিকে জাইলেম একদিকে ফ্লোয়েম, তাই না? আমরা একটু কাছে দেখলাম এগুলো কেমন ছিল। ধরো একদিকে জাইলেম ছিল, আরেকদিকে ছিল ফ্লোয়েম, আরেকদিকে ছিল ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম এরকম ছিল পাশাপাশি। ঠিক আছে, আর এখানে দেখতেছি কি, এখানে দেখতেছি মাঝখানে জাইলেম, তার চারিদিকে ফ্লোয়েম, এরকম হইতে পারে। এখন দেখো এখানে যে যে জাইলেমগুলোর গর্ত বড়, এ দেখো এটা গর্ত বড়, এটা কত বড় গর্ত দেখছো, কত বড় বড় গর্ত। এগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় হচ্ছে মেটাজাইলেম, এগুলোকে বলা হয় কি মেটাজাইলেম বা বড় জাইলেম। আর যেগুলোর গর্ত ছোট, এই যে ছোট 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 গর্ত, ছোট ছোট গর্ত, এগুলোকে বলছে প্রোটোজাইলেম। এই দেখো প্রোটোজাইলেম, প্রোটোজাইলেম। ঠিক আছে, তাহলে জাইলেম আর ফ্লোয়েমটা কেমনে থাকে, এটাই পানি পরিবাহিত করে, খাবার পরিবহন করে। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা দেখলাম। এবার আমরা আরও একটা অ্যাডভান্স ছবির দিকে যাব। আমরা উপরেগুলো ফ্লোয়েম, নিচেগুলো জাইলেম, আমরা আগেই জানি। জাইলেমের যে শুধু গর্ত আছে তা না, জাইলেমের চারিদিকে কিন্তু প্যারেনকাইমা জাতীয় কোষও কিন্তু আছে, ট্রাকিট আছে, অনেক কিছুই আছে। হ্যাঁ, এটা হচ্ছে ক্যাম্বিয়াম আর এটা হচ্ছে ফ্লোয়েম। এখন দেখো এইখানে এটা আর একটা ছবি, যেটাকে কন্ট্রাস্ট করা হয়েছে, কালার দেওয়া হয়েছে, স্টেনিং করা হয়েছে। স্টেনিং মানে কালার দেওয়া। কালার দিয়ে এখন আমি তোমাদের দেখাই কি করা হয়েছে এখানে। এই পার্টটা ফ্লোয়েম, আমার দিকে খেয়াল করো তাহলে বুঝতে পারবা। এই পার্টটা ফ্লোয়েম, দেখছো কত ঘন। পিএইচ দেখো লেখা আছে, পিএইচ মানে ফ্লোয়েম, ফ্লোয়েম মানে হচ্ছে PHLOEM, জাইলেম মানে হচ্ছে XYLEM, বানানগুলো খেয়াল রাখো। এটা হচ্ছে ফ্লোয়েম। পিসি মানে প্রোক্যাম্বিয়াম, পিসি মানে কি প্রোক্যাম্বিয়াম, তাহলে মাঝখানে এই জায়গাটা প্রোক্যাম্বিয়াম, মাঝখানে এই জায়গাটা প্রোক্যাম্বিয়াম, তার মানে সে কি করতেছে, জাইলেম ফ্লোয়েম তৈরি করতেছে, যে এটা হচ্ছে প্রোক্যাম্বিয়াম। পিসি মানে হচ্ছে প্রোক্যাম্বিয়াম, মানে এখান থেকে জাইলেম ফ্লোয়েম তৈরি হয়, আদি ক্যাম্বিয়াম। আর তার পাশে দেখো কি আছে, DMX, ডেভেলপ মেটাজাইলেম। এই যে এগুলো বড় বড় মেটাজাইলেম, এগুলো এখনো পুরোপুরি ম্যাচিউরড হয় নাই, হচ্ছে। এই যে মেটাজাইলেম, এগুলো মেটাজাইলেম, বড় বড় গর্ত, বড় বড় গর্ত মেটাজাইলেম। আর এগুলো ছোট ছোট গর্ত, এগুলো ছোট ছোট গর্ত, ছোট ছোট গর্ত, ছোট ছোট গর্ত। এগুলো লেখা আছে PX মানে প্রোটোজাইলেম, PX মানে প্রোটোজাইলেম। আমি লিখে দিই, PX মানে হচ্ছে প্রোটোজাইলেম, আর DMX মানে হচ্ছে ডেভেলপিং মেটাজাইলেম, ডেভেলপিং মেটাজাইলেম, মানে এখনো ডেভেলপ হচ্ছে, ওটা পুরোপুরি কি হয় নাই, ডেভেলপ হয় নাই। তারপর এখানে দেখো সেম, এখানে MMX লিখছে, মানে কি ম্যাচিউর মেটাজাইলেম, মানে এগুলো ম্যাচিউর হয়ে গেছে, এগুলো ডেভেলপ হয়ে গেছে। আর এগুলো হচ্ছে প্রোটোজাইলেম, ছোট 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 প্রোটোজাইলেম। তাহলে প্রোটোজাইলেম আস্তে আস্তে বড় হয়ে মেটাজাইলেমের দিকে যায়। ঠিক আছে, তারপরে এই যে এগুলো হচ্ছে ফ্লোয়েম, এগুলো হচ্ছে ফ্লোয়েম, মাঝখানে এটা হচ্ছে প্রোক্যাম্বিয়াম। দেখো প্রোক্যাম্বিয়াম কি করছে, জাইলেম ফ্লোয়েমকে আলাদা করে রাখছে, এইদিকে জাইলেম এদিকে ফ্লোয়েম, মাঝখানে আলাদা করে রাখছে প্রোক্যাম্বিয়াম। অ্যাকচুয়ালি প্রোক্যাম্বিয়ামটাই জাইলেম আর ফ্লোয়েম তৈরি করে, প্রোক্যাম্বিয়ামটাই জাইলেম আর ফ্লোয়েম তৈরি করে। ম্যাচিউর হয়ে গেলে প্রোক্যাম্বিয়ামটা যখন ক্যাম্বিয়াম হয়ে যায়, জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে একটা বিরোধ তৈরি করে দেয়, যেটা এখানে আমরা দেখতে পারতেছি। এই যে এটাই হচ্ছে ক্যাম্বিয়াম, এটাই হচ্ছে ক্যাম্বিয়াম, এটা প্রোক্যাম্বিয়াম না, এটা ধরে ক্যাম্বিয়াম। বড় বড়গুলো মেটাজাইলেম, ছোট ছোটগুলো প্রোটোজাইলেম, আর এগুলো হচ্ছে ফ্লোয়েম। তো প্রোক্যাম্বিয়ামটা ম্যাচিউর হয়ে গেলে ক্যাম্বিয়াম হয়ে যায়। এই একটা চিত্র আমরা দেখলাম, আসলে টিস্যুটা কেমনে থাকে, রিয়েল চিত্রতে দেখলাম। এখন আসো আমরা জাইলেমের বর্ণনা দেখি, বইয়ে কি কি লাইন লিখছে, বইয়ের লাইনগুলো এখানে আমরা সুন্দর করে গুছানোর চেষ্টা করছি। জাইলেম, এদের কাজ হচ্ছে পানি পরিবহন করা, এটা মাস্ট, এটা মাস্ট মনে রাখবে। পানি, পাশাপাশি পানির সাথে সাথে কিছু খনিজ লবণ উঠে আসে। পানি যখন উপর দিকে উঠে আসবে তখন কিছু খনিজ লবণ উঠে আসবে। পানিকে মূল থেকে নিয়ে গাছের ঊর্ধ্বমুখী পরিবহন করা। আমি তোমাদের বলছিলাম, যেখানে ঊর্ধ্বমুখী পরিবহন দেখবা, উপর দিকে উঠতেছে, তার মানে বুঝবা জাইলেম। যদি উপর নিচে দুই দিকে উঠে তাহলে বুঝবা ফ্লোয়েম, ফ্লোয়েম উপর নিচে দুই দিকেই যায়, জাইলেম শুধু উপর দিকে যায়।
কি বললাম, ফ্লোয়েম উপর নিচে দুই দিকেই যায়, জাইলেম শুধু ঊর্ধ্বমুখী যায়। তাহলে ঊর্ধ্বমুখী পরিবহন মানে কি, জাইলেম। প্রাথমিক জাইলেমে দুই ধরনের। প্রাথমিক জাইলেম মানে কি, প্রাইমারি জাইলেম, যেটা গাছকে খালি লম্বার দিকে বড় করবে। প্রাথমিক বৃদ্ধি, এখানে দুটা কথা তোমরা মনে রাখবা, উদ্ভিদের বৃদ্ধি দুই রকমের, একটা হচ্ছে প্রাথমিক বৃদ্ধি, আরেকটা হচ্ছে গৌণ বৃদ্ধি। দুটো জিনিস মনে রাখবা। প্রাথমিক বৃদ্ধি হচ্ছে লম্বায় লম্বায়, আর গৌণ বৃদ্ধি হচ্ছে পার্শ্বে, মানে পাশে। অর্থাৎ গাছ যখন লম্বা হইতে থাকে, সেটা গাছের ডালও হইতে পারে, সেটা গাছের মূলও হইতে পারে, মূল মাটির গভীরেই যাচ্ছে, প্রাথমিক বৃদ্ধি। গাছের ডগা বড়ই হচ্ছে খালি, প্রাথমিক বৃদ্ধি। গৌণ বৃদ্ধি কখন হয়, যখন গাছটা সাইডে বড় হয়। এমন তো না যে গাছ খালি লম্বাই হয়ে থাকবে বাঁশের মতো, বাঁশও তো সারা জীবন চিকন থাকে না, আস্তে আস্তে তো মোটা হয়। তাহলে যে মোটা হওয়াটা হচ্ছে পার্শ্ব বৃদ্ধি, গৌণ বৃদ্ধি। আর এই মোটা হওয়ার সময় কেন এটাকে গৌণ বৃদ্ধি বলতেছে, স্থায়ী টিস্যুরা আবার বিভাজন করা শুরু করে একটা সময়, তখন ওটা গৌণ বৃদ্ধি হিসেবে ধরা হয়। ভাজক টিস্যু বড় হচ্ছে, গাছও বড় হচ্ছে, স্থায়ী টিস্যু তো আর বিভাজিত হয় না, তাই না, এই জন্য তার নাম স্থায়ী। বাট স্থায়ী টিস্যু অনেক সময় আবার বিভাজন শুরু করে, তখনই গাছ সাইড দিয়ে বড় হয়। এটা প্রাথমিক বৃদ্ধি আর গৌণ বৃদ্ধি সম্পর্কে জানলাম। তাহলে প্রাথমিক জাইলেম কি, প্রাথমিক বৃদ্ধিতে যেই জাইলেম ব্যবহার করবে সেটা প্রাথমিক জাইলেম। অথবা তুমি গাছ বড় করতেছো, তো সেটা বড়োর দিকে জাইলেম যাইতে হবে না, গাছ মাথার দিকে বড় হচ্ছে, তো ওইদিকে জাইলেম যাবে না, তো এগুলো হচ্ছে প্রাথমিক জাইলেম। প্রাথমিক জাইলেম দুই রকমের, ছোট গর্তযুক্ত প্রোটোজাইলেম আর বড় গর্তযুক্ত মেটাজাইলেম, এটা অলরেডি আমরা জেনে গেছি। তাহলে প্রাথমিক জাইলেমের মধ্যে পড়তেছে প্রোটোজাইলেম আর মেটাজাইলেম। প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম এটা কিসের মধ্যে পড়তেছে, প্রাথমিক জাইলেমের মধ্যে পড়তেছে। ওকে, উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধির সময় প্রোক্যাম্বিয়াম থেকে এই প্রাথমিক জাইলেম তৈরি হয়। এটা আমরা একটু আগে যেটা বললাম, ওই যে প্রোক্যাম্বিয়াম, মাঝখানে যে ক্যাম্বিয়াম থাকে, একটা একটা টিস্যু, একটা ভাজক টিস্যু। হোয়াট ইজ ক্যাম্বিয়াম, একটা প্রোক্যাম্বিয়াম কি, একটা ভাজক টিস্যু। সে প্রোক্যাম্বিয়াম দুই দিকে জাইলেমার ফ্লোয়েম তৈরি করে, বা তার চারিদিকে জাইলেমার ফ্লোয়েম তৈরি করে। এটা কখন, প্রাথমিক বৃদ্ধির সময়, প্রাথমিক বৃদ্ধির সময়। ঠিক আছে, তাহলে প্রোক্যাম্বিয়াম থেকে জাইলেম ফ্লোয়েম তৈরি হয়, জাইলেম তৈরি হয়, ফ্লোয়েমও তৈরি হয়। এটা আমি একটু আগে বলতেছিলাম, দেখাইছিলাম তোমাদের ছবিটা, পিসি বা প্রোক্যাম্বিয়াম। এই যে মাঝখানে যে প্রোক্যাম্বিয়াম, এই যে মাঝখানে প্রোক্যাম্বিয়াম, এই টিস্যুগুলা বা এই যে এই যে ক্যাম্বিয়াম, এই প্রোক্যাম্বিয়াম থাকলে সেটা দুই দিকে জাইলেমার ফ্লোয়েম তৈরি করবে। ঠিক আছে, এটা যদি প্রোক্যাম্বিয়াম হয় তাহলে সে দুই দিকে জাইলেমার ফ্লোয়েম তৈরি করবে প্রাথমিক বৃদ্ধির সময়। গৌণ বৃদ্ধি কেমনে হয়, উদ্ভিদের গৌণ বৃদ্ধি বা পার্শ্ব বৃদ্ধির সময় গৌণ জাইলেম তৈরি হয়, স্বাভাবিক। তাহলে এখানে কি মনে রাখবো, প্রাথমিক বৃদ্ধির সময় গাছ উপর দিকে লম্বা হচ্ছে, মাটির দিকে ভিতরে গভীরে শিকড় ঢুকতেছে, তাহলে প্রাথমিক বৃদ্ধি, তাহলে প্রাথমিক জাইলেম কোত্থেকে তৈরি হবে, প্রোক্যাম্বিয়াম থেকে। গাছ সাইডে বড় হচ্ছে, তাহলে গৌণ বৃদ্ধি, তাহলে কি জাইলেম, গৌণ জাইলেম। প্রাথমিক জাইলেম দুই রকমের, প্রোটোজাইলেম, মেটাজাইলেম। শেষ, ক্লিয়ার, মনে থাকবে। তাহলে আবার বলতেছি কথাটা, প্রাথমিক বৃদ্ধি মানে প্রাথমিক জাইলেম প্রোক্যাম্বিয়াম থেকে তৈরি হবে, গৌণ বৃদ্ধি বা পার্শ্ব বৃদ্ধি গৌণ জাইলেম থেকে হবে। শেষ। জাইলেমে কি কি কোষ আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। জাইলেমের কোষগুলোর নাম কি কি কোষ আছে, ট্রাকিট, ভেজেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, এই চার রকমের। আমি বারবার তোমাদের বলতেছিলাম যে জাইলেমে চার রকমের কোষ আছে, জাইলেমে চার রকমের কোষ আছে, ট্রাকিট, ভেজেল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। এটা মুখস্থ রাখতেই হবে। এখন আসো আমরা একটু বইয়ে যাই। জটিল টিস্যু, দেখি বই কি বলতেছে। বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু তৈরি হয় তাকে জটিল টিস্যু বলে। জটিল টিস্যু কিন্তু এটা স্থায়ী টিস্যু। এরা উদ্ভিদের পরিবহনে কাজ করে, তাই এদেরকে পরিবহন টিস্যু বলা হয়। এই টিস্যু দুই ধরনের, জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েমের একত্রে পরিবহন গুচ্ছকে ভাস্কুলার বান্ডলও বলা হয়ে থাকে। এটা আমি বলছি প্রথম দিকে। জাইলেম, জাইলেম দুই ধরনের, প্রাথমিক ও গৌণ জাইলেম। প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে প্রাথমিক জাইলেম বলে। প্রাথমিক বৃদ্ধি শেষে যেসব ক্ষেত্রে গৌণ বৃদ্ধি হয়, অর্থাৎ সাইডে বৃদ্ধি হয়, সেখানে গৌণ জাইলেম তৈরি হয়। যে কথাগুলো আমি লিখে দিচ্ছি। প্রাথমিক জাইলেম আবার দুই ধরনের, প্রাথমিক অবস্থায় প্রোটোজাইলেম এবং পরিণত অবস্থায় মেটাজাইলেম। অর্থাৎ প্রথম দিকে ছোট গর্ত প্রোটোজাইলেম, গর্ত বড় হয়ে যাবে মেটাজাইলেম। মেটাজাইলেমের অভ্যন্তরীণ ফাঁকা কবরটি বড় থাকে। জাইলেম কয়েক ধরনের কোষ দিয়ে তৈরি, মাস্ট মনে রাখতে হবে এই কোষগুলোর নাম। এই কোষগুলোর নাম ভুলে গেলে তো একদম পাপ হবে, পাপ। ট্রাকিট, ভেজেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, এই কোষগুলোর নাম কলেজেও আসবে। ঠিক আছে, এই পর্যন্ত আমরা পড়ছি। এখন দেখো, জাইলেম প্যারেনকাইমা, তার নামের মধ্যে আছে এটা কি, প্যারেনকাইমা, এটা প্যারেনকাইমা জাতীয় কোষ। জাইলেম ফাইবার তার মানে কি, এটা স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ। এটা কি জাতীয় কোষ, স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ। স্ক্লেরেনকাইমা দুই রকমের, ফাইবার আর স্ক্লেরাইট, এখানে সেটা ফাইবার প্রকৃতির।
তাহলে কেন এটাকে জটিল টিস্যু বলছে এখন তুমি বুঝছো তো, যে জাইলেম আর ফ্লোয়েম বানাইতে, বা ধরো শুধু জাইলেমের কথা যদি বলি, সেখানে জাইলেমের বানাইতে প্যারেনকাইমাও লাগছে, স্ক্লেনকাইমাও লাগছে, সাথে আবার ট্রাকিড আর ভেসেলও লাগছে, 4 রকমের কোষ একসাথে লাগছে, মিলে তারপর তৈরি হয়েছে। তাহলে এখন চলো আমরা ট্রাকিডের ভিতরে প্রবেশ করি, দেখি ট্রাকিডে কি কি আছে। প্রথমে আমরা জাইলেম পুরোটাকে দেখতেছি। জাইলেমের চিত্র আঁকাইতে তোমাদের বইয়ে যে চিত্র দিছে, এই চিত্রটা আসলে পরিপূর্ণ চিত্র না, জাইলেমের চিত্রটা পরিপূর্ণ হয় না। আমরা একটু দেখি। দেখো এখানে নীল যে পাইপগুলো আছে এগুলো হচ্ছে ভেসেল, নীল যে পাইপগুলো আছে এগুলো হচ্ছে ভেসেল। তাহলে এগুলো পানি উপর দিকে তুলবে। এই যে এই খয়েরি কালার যেগুলো আছে এগুলো ট্রাকিড, মাঝখানে মাঝখানে সেপারেট করা, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যে যেটা দেখতে পারতেছি এগুলা প্যারেনকাইমা হিসেবে তুমি ধরতে পারো। এগুলো প্যারেনকাইমা, আর মাঝখানে কিছু ফাইবার আছে, মাঝখানে কি হচ্ছে ফাইবার আছে, যাতে করে ধরে রাখতে পারে। এই পরিপূর্ণভাবে একটা জাইলেম ফ্রেম তৈরি হয়, একটা জাইলেম তৈরি হয়, ঠিক আছে। তাহলে আমি যদি এটাকে তোমাদের এঁকে দেখাই অ্যাকচুয়ালি কেমনে তুমি আঁকাবা, তাহলে আমি একটু হেল্প করি তোমাদের। দেখো এইভাবে প্রথমে তুমি এটা পাইপের মতো আঁকাবা। আমি যেভাবে দেখতেছি আঁকাচ্ছি সেটা দেখো, এখানে সবগুলো চলে আসবে। এই পাইপটার নামই হচ্ছে জাইলেম। এটা হচ্ছে পাইপের মাঝখানে একটার পর একটা পাইপ, এখানে 3টা পাইপ, এই 3টা পাইপ, এগুলো হচ্ছে ভেসেল, ভেসেল কোষ, ভেসেল কোষ। এবার ভেসেল কোষে ছিদ্র আছে, কিন্তু যে ছিদ্র পাশাপাশি কোষের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য ভেসেল এরকম ছিদ্র আছে, ভেসেল এরকম ছিদ্র আছে, ভেসেলে কি আছে, ছিদ্র আছে। এটা কি কোষ, ভেসেল কোষ। ভেসেল, ভেসেল মানে পাইপ, মনে রাখবা। ভেসেল শব্দের অর্থ কি, ভেসেল শব্দের অর্থ হচ্ছে পাইপ। তো এরকম পাশাপাশি আমি আরেকটা ভেসেল আঁকাই, একদম সংলগ্ন অবস্থা আরেকটা ভেসেল লাগালাম, 2টা ভেসেল লাগালাম আমরা এখানে। আমরা কয়টা ভেসেল লাগালাম, 2টা। আমরা পিছনে আরেকটা ভেসেল দেখাই, যে আরেকটা ভেসেল আছে এখানে, এটা ধর আরেকটা ভেসেল। এখন দেখো এই কোষগুলার প্রাচীর না অনেক মোটা মোটা হয়, এই জন্যে এগুলোর মাঝখানে এরকম কূপ থাকে, গর্ত। কূপ তো তোমাদের আগেই বলছি, তাই না? আমি আবারও বলবো, যদি এগুলো বুঝতে প্রবলেম হয় কোষ প্রাচীর কূপ কি, তো তোমরা প্লিজ কাইন্ডলি আবার কোষ প্রাচীরের ক্লাসটা করে আসো। কোষ প্রাচীরের ক্লাস করলে তোমার এগুলোর কনসেপ্ট দেখবা আরও সুন্দর হবে। তাহলে এগুলো হচ্ছে ভেসেল কোষ। ভেসেল কোষের ফাঁকে পাশে থাকবে ট্রাকিড নামের একটা কোষ, এটাকে আমরা এই কালার দেখাই, ট্রাকিড নামের একটা কোষ। জাস্ট এ মিনিট, ওকে। ট্রাকিড নামের কোষ, এখানে ট্রাকিড এখানে কয়েকটা আছে, কিন্তু ট্রাকিডের সমস্যা হচ্ছে ট্রাকিডের প্রান্তগুলা এরকম পুরু হয়ে যায়, ট্রাকিডের প্রান্তগুলো এরকম পুরু হয়ে যায় এবং একটার সাথে একটা আটকায় যায়, এরকম। এটা হচ্ছে ট্রাকিড। এটা কি কোষ, ট্রাকিড কোষ। ট্রাকিডের সমস্যা হচ্ছে কি বললাম, ট্রাকিড এটা কিন্তু একটা ভেসেল কোষ, একটা ভেসেল কোষ, একটা ভেসেল কোষ, 3টা ভেসেল কোষ, কিন্তু এগুলো কয়েক সেন্টিমিটার হয় এগুলো সাইজ। একটার পর একটা বসে এরকম একটা নল তৈরি করছে, নলের মাঝখানে কিন্তু ফাঁকা। হ্যাঁ, এটা বা ভাইবো না যে এটা নলের মাঝখানে আটকানো, ফাঁকা কিন্তু নলগুলা। আচ্ছা আমি এটা মুছেই দিই, তোমরা মনে করবা যে নলের মাঝখানে আটকানো, নলের মাঝখানে আটকানো। এটা আমরা চিকন একটা লাইন দিয়ে দিই, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা। এটা পাইপ জাস্ট, হ্যাঁ, পাইপের মাঝখানে এটা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য যে এগুলো একটা কোষ, এগুলো একটা কোষ বোঝানোর জন্য আমি দিছি। হ্যাঁ, আটকানো না কিন্তু পাইপের মাঝখানে। কিন্তু ট্রাকিড যেটা, এই ট্রাকিডটা ক্ষণে ক্ষণে আটকানো। অর্থাৎ ব্যাপারটা এরকম, এই একটা ট্রাকিড কোষ, এই যে মাথায় আটকানো, তার মাথায় একটা ট্রাকিড কোষ, এই যে আটকানো, এরকম টাইপের। ট্রাকিডগুলো এরকম টাইপের আটকানো হলে আটকানো। অ্যাকচুয়ালি ট্রাকিডটা হচ্ছে এরকম টাইপের হয়, লম্বা লম্বা 2 কোণা। তা আমরা এখানে কোণা আঁকাই না, আমরা এইভাবেই দেখাইছি। আচ্ছা আমরা একটু কোণা করে দিই, দাঁড়াও একটু কোণা করে দিই, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা। এই যে ট্রাকিড, একটার সাথে একটা এরকম আটকানো, কোণাগুলো আটকানো এরকম ট্রাকিডের। এই যে ট্রাকিডের কর্নারগুলো এরকম আটকানো এবং অনেক পুরু হয়, অনেক পুরু হয়। কেন পুরু হয়? ওই যে জানো তো, লিগনিন টিগনিন এগুলো জমে পুরু হয়ে যায়। এই যে ট্রাকিড, কয়েকটা ট্রাকিড এখানে আছে, ঠিক আছে। আমরা আরও কয়েকটা ট্রাকিড আঁকাই পাশাপাশি। তাহলে এখানে আরও কয়েকটা ট্রাকিড আঁকাইলাম আমরা, এগুলোর নাম হচ্ছে ট্রাকিড। এগুলোর নাম কি, ট্রাকিড। তাহলে এইগুলোর ভিতর দিয়ে পানি পরিবহন হইতে পারতো, কিন্তু ওই যে মাথাগুলো আটকানো। তো এরা কিভাবে পানি পরিবহন করে? সেম, কূপ। এটা পানি পরিবহনের রাস্তা কি, কূপ। এই যে কূপ, এরকম কূপ তৈরি করে, কূপ। এই কূপের মাধ্যমে, ছিদ্রের মাধ্যমে পাশের কোষের মধ্যে পানি খাবার পাঠায় দেয়। এই কূপ বাই ছিদ্রের মাধ্যমে কি করে, পাশের কোষের কাছে পানি পাঠায় দেয়। তাহলে এর ভিতরে যে পানিগুলো আছে, এরা তো মাটি থেকে পানি নিচ্ছে, এটার ভিতরে যে পানি আছে, এই পানিগুলো কূপের মাধ্যমে পাশের কোষে চলে আসবে, কূপের মাধ্যমে পাশেরটার মধ্যে চলে আসবে। তারপর এর কাছে যা আছে এটা কূপের মাধ্যমে কোথায় চলে আসবে, পাশে চলে আসবে।
আবার এরা তো নিচ থেকে পানি নিচ্ছেই, এরা তো আবার নিচ থেকে পানি নিচ্ছেই, পানি তো আবার নিচ থেকে নিচ্ছেই এরা। পাশাপাশি ট্রাকিডের পানি এই কূপের মাধ্যমে আদান প্রদান হবে, বা এর পানি কূপের মাধ্যমে আদান প্রদান হবে। এবং পানি কোন দিকে উঠবে আলটিমেটলি? উপর দিকে। কিন্তু একটা কথা মাথায় রাখবে, পানি কিন্তু উপর দিকে উঠতেছে, আড়াআড়ি যাচ্ছে জাস্ট কূপের মাধ্যমে, অ্যাকচুয়ালি কিন্তু উপর দিকে উঠতেছে। ঠিক আছে, তাহলে ট্রাকিড আর ভেজেলের কথাটা বুঝলাম। ট্রাকিড আর ভেজেল, ভেজেল একটা লম্বা পাইপ তৈরি করবে, ট্রাকিড সেটা পারবে না করতে, কারণ মাঝখানে আটকানো। ভেজেল কিন্তু একটার মাথায় একটা বসে বড় একটা পাইপ তৈরি করবে। ভেজেলের সাইজ কিন্তু জাস্ট কয়েক সেন্টিমিটার হয়, বাট একটা মাথায় একটা বসে অনেক বড় ভেজেল তৈরি করে দেয়। এবার আসি জাইলেম প্যারেনকাইমা, আসল জায়গায় আসি। জাইলেম প্যারেনকাইমা এরা কারা? এই দেখো, জাইলেমে অবস্থিত প্যারেনকাইমাগুলোকে বলা হয় জাইলেম প্যারেনকাইমা। এই যে জাইলেম প্যারেনকাইমা কেন লাগে? জাইলেমের এই যে কোষগুলো আঁকাইলাম না, ট্রাকিড, ভেজেল, এগুলো সব মৃত, এগুলো সব মৃত। এই জাইলেমের একমাত্র জীবিত কোষ হচ্ছে এই জাইলেম প্যারেনকাইমা। এরকম চারদিক থেকে জাইলেম প্যারেনকাইমা ঘিরে রাখবে। জাইলেম প্যারেনকাইমা এবার চারদিক থেকে কী করে রাখবে? ঘিরে রাখবে। এদিকেও আছে জাইলেম প্যারেনকাইমা, এগুলোর নাম হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। কেন লাগবে এদেরকে? এদেরকে লাগবে এই কারণেই, এটা আমি লিখছি তোমাদের বইয়ের মধ্যে, আমি মানে তোমাদের বইয়ে বলতে বলতে তোমাদের স্লাইডের মধ্যে আমি লিখে দিছি কেন। আর এই কোষে নিউক্লিয়াস থাকবে, যেগুলো হচ্ছে এই কোষে নিউক্লিয়াস, এই কোষে নিউক্লিয়াস, এটা জীবিত কোষ, এটা জীবিত কোষ। এগুলা পাশের জাইলেম ফ্লোয়েমকে সাপোর্ট হিসাবে, জীবিত কোষ হিসাবে হেল্প করতেছে, হেল্প করতেছে। ঠিক আছে, এগুলো কাজ সামনে লেখা আছে যে জাইলেম অবস্থিত প্যারেনকাইমাকে বলা জাইলেম প্যারেনকাইমা। ঠিক আছে, আচ্ছা সবই দিলাম। এখন এই পুরো জিনিসটাকে বেঁধে রাখা লাগবে না? বলো, বেঁধে রাখা মানে কি? বেঁধে রাখা মানে হচ্ছে ভেঙে যেতে পারে না। ধরো অনেক পানি ভিতর দিয়ে যাচ্ছে, অনেক পানির চাপ পড়ছে, তখন কি জাইলেম ফেটে যেতে পারে, জাইলেম কোলাপস করতে পারে। কোলাপস মানে কি? ভেঙে যাওয়া, ফেটে যাওয়া। এই চাপের হাত থেকে রক্ষা করার জন্য। বা ধরো গাছটা যখন বেঁকে যাচ্ছে, এরকম বাতাসে যখন গাছটা দুলতেছে, বা ধরো গাছের ডাল দুলতেছে বা পাতা দুলতেছে, তখন কি জাইলেম ফ্লেম ভেঙে যেতে পারে, ভিতর দিয়ে পানি যাচ্ছে যেহেতু। এটা তো ভেঙে যেতে না পারে, না যায়। এটা যান্ত্রিক দৃঢ়তা দেওয়ার জন্য। এই জন্য কী দেওয়ার জন্য? যান্ত্রিক দৃঢ়তা। যান্ত্রিক দৃঢ়তা মানে বোঝো তো? যান্ত্রিক দৃঢ়তা মানে হচ্ছে একটা মেকানিক্যাল সাপোর্ট। এই মেকানিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য, মেকানিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য এরকম কিছু ফাইবার তৈরি হয়। কি তৈরি হয়? ফাইবার। এই যে ফাইবার, এগুলো কি? ফাইবার। এগুলো কি? ফাইবার। কি ফাইবার? জাইলেম ফাইবার। এগুলো কি জাতীয় টিস্যু? বলো, এগুলো কি জাতীয় টিস্যু? এগুলা স্ক্লেনকাইমা জাতীয় টিস্যু। এগুলো কি জাতীয় টিস্যু? স্ক্লেনকাইমা জাতীয় টিস্যু। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে মেকানিক্যাল সাপোর্ট দেওয়া। মেকানিক্যাল সাপোর্ট। মেকানিক্যাল সাপোর্ট মানে কি? মেকানিক্যাল মানে কি? নড়াচড়া, এইসব কাজ করতে যাতে গাছটা ভেঙে না যায়, এগুলো হচ্ছে জাইলেম ফাইবার। তাহলে এই হচ্ছে চারটা জিনিস। তাহলে কোনটাকে কি আমি লেবেলিং করে দিচ্ছি আবার, কোনটাকে কি বলতেছি? এটা হচ্ছে, এটা হচ্ছে জাইলেম ফাইবার, এটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা। এগুলো হচ্ছে ট্রাকিড, আর নীলগুলো হচ্ছে ভেজেল। নাও যেই ছবি তোমাদের বইয়ে নাই সেই ছবি আমি সুন্দর করে আঁকাই দিলাম। ওকে, এবং এখানে সবগুলা কোষ মৃত, একমাত্র জীবিত কোষ হচ্ছে প্যারেনকাইমা, এই জন্য তাকে লাগবে। একমাত্র জীবিত কোষ হচ্ছে প্যারেনকাইমা, সাপোর্ট দিয়ে রাখছে দুই সাইড থেকে। মানে দেখে মনে হচ্ছে না দুই সাইড থেকে চেপে ধরে রাখছে? ঠিক আছে, দুই সাইড থেকে চেপে ধরে রাখছে। এরকম চেপে ধরে না রাখলে তো ভেঙে যেত গঠনটা। এইটাকে যখন তুমি 3D করে এইভাবে সামনের দিকে আনবা, তখন দেখতে কেমন লাগবে? এটাকে যখন তুমি এখন তো তুমি পাশ থেকে কেটে দেখাচ্ছ, এখন যদি এইভাবে আসে জিনিসটা, এইভাবে আসে, এখন জিনিসটাকে তুমি এইভাবে যদি দেখো তখন কেমন লাগবে দেখতে? এই দেখো, এইভাবে তিনটা ধরো জাইলেম, 1 2 3, এই যে তিনটা জাইলেম, জাইলেমের ভিতরে গর্ত, জাইলেম। তার পাশে এই দেখো, এই হচ্ছে এগুলা কি? এই যে এইগুলা, এই যে প্যারেনকাইমা। তারপর ট্রাকিড কোথায়? এই যে ট্রাকিড, এই যে ট্রাকিড, ট্রাকিড। আর ফাইবার কোথায়? এই যে ফাইবার, ফাইবার চারিদিক থেকে আটকায় রাখছে। এরকম মনে হবে না দেখতে? এটাই তো জাইলেম, এই তো জাইলেম। এবার নিচে ফ্লোয়েম তৈরি হবে, মাঝখানে ক্যাম্বিয়াম থাকবে। তো এই জিনিসটাই তো, এই জিনিসটাই তো আমার প্রিয় স্টুডেন্টস এখানে দেখাইছে। এই যে এখানে তো এই জিনিসটাই দেখাইছে, এই যে
এই যে দেখো আশেপাশে কোষগুলোকে ভ্যানিশ করে দিয়ে এই দেখো মাঝখানে জাইলেমের পাইপ, এই যে ফ্লোয়েমের পাইপ, আর তার চারিদিকে দেখো কি সুন্দর প্যারেনকাইমাগুলা আটকায় রাখছে, প্যারেনকাইমা জাতীয় কোষ আটকায় রাখছে। ঠিক আছে, এগুলো অন্য নাম আছে এই কোষগুলো, তো এভাবেই থাকে আর কি প্যারেনকাইমা কোষগুলো। ঠিক আছে, তাহলে দেখলাম, চলো এখন আমরা ট্রাকিট সম্পর্কে জানি, আমরা সব চিনে ফেলছি। চিত্র এখন আমরা আঁকাইতে পারবো, ট্রাকিটের চিত্র এখন আমরা আঁকাইতেই পারবো। ট্রাকিটের চিত্র খুবই সহজ, এইভাবে এটা টান দিব, টান দেওয়ার পরে তার বাইরে আরও একটা পুরু করে টান দিব কোষ প্রাচীর দেখানোর জন্যে, পুরু কোষ প্রাচীর। এই পুরু কোষ প্রাচীর থাকার কারণে পাশের কোষে যেতে পারে না, তার যেহেতু পাশের কোষে যাইতে হবে এই জন্য কী থাকে, কূপ, কূপ, কূপ থাকে, কূপ, কূপ, ছিদ্র, গর্ত। আচ্ছা, মাঝখানে ডট দেওয়া যাবে না, মাঝখানে ডট দিলে নিউক্লিয়াস মনে হবে দেখলে, অনেকে এগুলোকে নিউক্লিয়াস ভাবে, এগুলো নিউক্লিয়াস না। আরে এই তো ট্রাকিট হয়ে গেল। ট্রাকিট পাশাপাশি কোষের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে কূপের দিয়ে, কূপ দিয়ে। তো লম্বা কোষ, প্রান্ত সরু এবং সূচালো দেখেই চেনা যাচ্ছে। এই কোষগুলো লম্বাটে হয়, দুই প্রান্ত সরু হয় এবং সূচালো হয়। নলাকার হলেও এদের কোষের প্রাচীর অনেক লিগনিন জমে পুরু হয়ে যায়, ফলে গহ্বর বন্ধ হয়ে যায়। তাহলে কি হইলো, এরা নলের মতো, তাহলে পানি তুলতে পারতো, পানি পাইপের মতো তুলতে পারতো, বাট অনেক কোষ প্রাচীরে অনেক লিগনিন জমা হয়। লিগনিনকে আগের ক্লাসে পড়াইছি, একটা জৈব পলিমার, একটা রাসায়নিক জৈব পলিমার যেটা পুরুত্ব দান করে। ঠিক আছে, কোষ প্রাচীরকে পুরুত্ব দান করে, যার ফলে যে এই মাথার গর্তটা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ঠিক আছে, যার কারণে এই দেখো এই মাথার গর্ত বন্ধ হয়ে গেছে, এই যে মাথার গর্তগুলো বন্ধ হয়ে গেছে। তখন এরা পাশের কোষের সাহায্যে কূপের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে। যেহেতু গর্ত বন্ধ হয়ে গেছে, দুটা কোষ পাশাপাশি আছে, এই একটা আছে, এই একটা আছে, ধরো দুইটা কোষ এরকম পাশাপাশি আছে, মাথা বন্ধ হয়ে গেছে, এখন তাহলে যোগাযোগ তো রাখতে পারতেছে না, মাথা বন্ধ। হ্যাঁ, এই দেখো যে মাথা বন্ধ, তাহলে কি করবে, দুইটা কোষ পাশাপাশি নিজেদের মধ্যে যে কূপ আছে, কূপ দিয়ে তারা যোগাযোগ রক্ষা করবে। মানে উপর নিচে বন্ধ হয়ে গেছে, ডানে বামে যোগাযোগ করে, এরকম টাইপের। প্রাচীরের গঠন নানান রকম হইতে পারে, তোমাদের বইয়ে কথা লেখছে এদের প্রাচীরের যে পুরুত্বটা নানান রকম হয়, এদের প্রাচীরের পুরুত্বরা নানান রকম হয়। তারপর কটা লাইন লেখা আছে, আমি একটু পরে দেখাবো। কোষ রস পরিবহন, এদের কাজগুলো দেখো। কোষ রস পরিবহন মানে যে তুমি যে পানিটা নিছো সেটা পরিবহন, অঙ্গকে দৃঢ়তা দান এবং খাদ্য সঞ্চয় এদের কাজ। ঠিক আছে, তাহলে এদের কাজগুলো আমরা দেখলাম, কোষ রস পরিবহন, অঙ্গকে দৃঢ়তা দান করা এবং খাদ্য সঞ্চয় করা, এটা হচ্ছে এদের মেন কাজ। মেন কাজটা হচ্ছে আসলে কোষ রস পরিবহন, প্রধান কাজটা হচ্ছে কোষ রস পরিবহন, এটা হচ্ছে এদের মেন কাজ। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা দেখব কাদের এই ট্রাকিট আছে, অর্থাৎ প্রাথমিক জাইলেমও ট্রাকিট আছে, গৌণ জাইলেমও ট্রাকিট আছে। আমরা একটু আগে জেনে আসছি জাইলেম কিন্তু দুই রকমের, প্রাথমিক জাইলেম, গৌণ জাইলেম। প্রাথমিক বৃদ্ধির সময় যে জাইলেম সেটাকে প্রাথমিক জাইলেম বলে, আর সাইড দিয়ে বড় সময় যে জাইলেম সেটাকে গৌণ জাইলেম বলে। কাদের সারা জীবন প্রাথমিক জাইলেম আর গৌণ জাইলেম থাকবে? ফার্ন জাতীয় যে গাছগুলো আছে, নগ্নবীজী যে উদ্ভিদগুলো আছে, আবৃতবীজী যে উদ্ভিদগুলো আছে, তাহলে কি ফার্ন, নগ্নবীজী, আবৃতবীজী, এদের সারা জীবন এরকম ট্রাকিটটা থাকবে জাইলেমে। কিন্তু মশের কিন্তু নাই। আমরা জানি উদ্ভিদের 4টা বর্গ, মশ, ফার্ন, নগ্নবীজী, আবৃতবীজী। এটা আমি ফিউচারে আরও আলোচনা করবো, টেনশনে কিছু নাই। মশ, ফার্ন, নগ্নবীজী, আবৃতবীজী, মশের নাই। তাছাড়া বাকি 3 জনেরই আছে, তাদের ট্রাকিট থাকবে, জাইলেমে ট্রাকিট থাকবে। তো ট্রাকিট শেষ হয় নাই। তোমাদের বইয়ে একটা কথা লেখা আছে, আমি তোমাদের বইয়ের লাইনগুলো দেখাই। যে ট্রাকিট বইয়ের লাইনগুলো আমি এতক্ষণ আসলে এখানে পড়াইছি। দেখো, ট্রাকিট কোষগুলো লম্বা, প্রান্ত সরু সূচালো, প্রাচীর লিগনিন জমা হয়ে পুরু হয় এবং গহ্বর বন্ধ হয়, ফলে পানি চলাচল করে হচ্ছে কূপ দিয়ে। প্রাচীরের পুরুত্ব কয়েক ধরনের হয়, যেমন বলয়াকার, সর্পিলাকার, সোপানাকার, জালিকাকার, কোপাঙ্কিত। এটা মানে অনেকে আমরা বুঝি না। তারপর লাইনটা দেখো, ফার্নবর্গ, নগ্নবীজ, আবৃতবীজীদের প্রাথমিক এবং গৌণ জাইলেম ট্রাকিট দেখা যায়। এটা আমি একটু আগে বলছি যে কাদের ট্রাকিট দেখা যাবে, মশ বাদে বাকিদের। কোষ রসের পরিবহন, অঙ্গকে দৃঢ়তা প্রদান করে এদের প্রধান কাজ। তবে কখনো কখনো খাদ্য জমা রাখতে পারে। মাঝখানে একটা লাইনে আমরা বুঝলাম না, সেই লাইনটা হচ্ছে এটা, প্রাচীরের পুরুত্ব কয়েক ধরনের হয়, বলয়াকার, সর্পিলাকার, সোপানাকার, জালিকাকার কিংবা বা কোপাঙ্কিত। এর মানে কি? আমরা দেখলাম যে এদের কোষের প্রাচীরে অনেক পুরুত্ব হয়, কেন? লিগনিন জমা হয়। এদের প্রাচীরটা পুরু হয়ে যায় কেন? লিগনিন জমা হওয়ার কারণে। তখন কূপ তৈরি করা লাগে পাশাপাশি যোগাযোগ রক্ষা করার জন্য। ফাইন, তাহলে এইগুলো মানে কি, পুরুত্বর ব্যাপারটাকে, চলো এটার জন্য আমি একটা সুন্দর স্লাইড আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে রাখছি। এই কি বলছে, প্রাচীরের পুরুত্ব বলয়াকার হইতে পারে। দেখো, এই যে লিগনিনটা এমনভাবে জমছে যে প্রাচীরের গায়ে এরকম বলয় তৈরি করছে, রিং তৈরি করছে, এগুলোকে বলে অ্যানুলার বা বলয়াকার। সর্পিলাকার হইতে পারে, মানে কি পেঁচানো। এই দেখো, ওই লিগনিন পেঁচায় পুরু হয়েছে, তো এটা সর্পিলাকার, অর্থাৎ
কোষ প্রাচীরের গায়ে লিগনিনটা জমে গোল হয়ে যেতে পারে, এরকম চেনের মতো হয়ে যেতে পারে। সোপান আকার, সোপান মানে কি? সোপান মানে হচ্ছে মই বা স্টিয়ার বা ধাপ, সিঁড়ি বা সিঁড়ি এর মতো হইতে পারে। এই যে দেখো, যে সিঁড়ির মতো, মানে লিগনিনটা এই যে জায়গাগুলো দাগ দিচ্ছে এই জায়গাগুলো হচ্ছে লিগনিন। লিগনিন জমে এরকম স্ট্রাকচার তৈরি করছে। জালিকাকার হইতে পারে। জালিকাকার মানে হচ্ছে রেটিকুলাম। রেটিকুলাম মানে জাল বলে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়ার রেটিকুলাম, জালিকা। এই দেখো জালের মতো হয়ে গেছে, এটাকে বলে রেটিকুলেট। আবার কূপাঙ্কিত হইতে পারে, অর্থাৎ যে জায়গায় কূপ আছে ওই কূপের জায়গাগুলোতে অনেক পুরো লিগনিন জমা হয়ে যায়, তখন এটা কূপাঙ্কিত হয়। দেখো বড় বড় কূপ কূপ কূপ, ওই কূপ যে জায়গাগুলো আছে সেই কূপের জায়গাগুলোর মধ্যে লিগনিন জমা হয়ে পুরো হবে, কূপটাকে আরো দৃঢ় করবে, এরকম হইতে পারে। এটাকে বলে পিটেট। এই কয়েক রকমের প্রাচীর হইতে পারে, এবং এটা জাইলেমও হইতে পারে, ট্রাকিডেও হইতে পারে। ট্রাকিডেও এরকম আছে, জাইলেমও এরকম আছে। তাহলে ট্রাকিড আর জাইলেম এদের গায়ে অনেক কোষ প্রাচীর মোটা থাকে। কেন মোটা থাকে? লিগনিনের কারণে মোটা থাকে। একটা ওয়ার্ড খালি মনে রাখো, লিগনিন। এই লিগনিন জমে এই জিনিসটা মোটা হয়। লিগনিন কি করে? পুরুত্ব তৈরি করে, মোটা করে ফেলে কোষ প্রাচীরটাকে মোটা করে ফেলে। এইটা কেমনে লিগনিনটা জমে এটার উপর ভিত্তি করে এরকম স্ট্রাকচার তৈরি করতে পারে। ওকে, এবার আসলে আমরা ভেজেলে চলে যাই। ভেজেল কি? ভেজেল কোষগুলো কয়েক সেন্টিমিটার লম্বা হয়, যেরকম এর একটা ভেজেল। এটা কিন্তু পরিণত হলে এরও কিন্তু নিউক্লিয়াস থাকে না, কারণ এরা মারা যায় পরিণত হয়ে গেলে। পরিণত কোষগুলো মৃত। তারপরে একটা ভেজেলের উপরে যেমন একটা ভেজেল বসে, দেখো একটা ভেজেলের উপরে এরকম একটা ভেজেল বসে, একটা ভেজেলের উপরে এরকম একটা ভেজেল বসে লম্বা নাড়ি তৈরি করে। ঠিক আছে, তাহলে কোষগুলো কেমন? খাটো পাইপ বা চোঙের মতো। চোঙ মানে বুঝো তো, পাইপ। একটির উপর একটি বসে লম্বা নল তৈরি করে। এই কোষগুলোর সাইজ কেমন হয়? সাধারণত কয়েক সেন্টিমিটার লম্বা হয়, তবে আরো বড় হইতে পারে। গাছ যদি অনেক লম্বা হয় তাহলে আরো বড় হইতে পারে, বাট এমনি নর্মালি কয়েক সেন্টিমিটার লম্বা হয়। বাট একটা মাঠে বসে অনেক লম্বা হয়ে যায়। প্রাথমিক অবস্থায় প্রোটোপ্লাজম থাকলেও বয়স বাড়ার সাথে সাথে কোষগুলো মারা যেতে থাকে এবং প্রোটোপ্লাজম নাই হয়ে যায়। প্রোটোপ্লাজম কি? আমি বারবার বলছি, প্রথম ক্লাসগুলোতে বলে আসছি, কোষের জীবিত উপাদানই হচ্ছে প্রোটোপ্লাজম। কোষের মধ্যে জীবিত যা আছে তাই হচ্ছে প্রোটোপ্লাজম। কোষ বেঁচে আছে প্রোটোপ্লাজমের কারণে। প্রোটোপ্লাজম নাই হলে কোষটা মারা যাবে। তাহলে কোথাও যদি এরকম লেখা থাকে কোষটা মৃত, তার মানে বুঝতে হবে প্রোটোপ্লাজম নাই। কোথাও যদি এরকম লেখা থাকে প্রোটোপ্লাজম বিলুপ্ত, প্রোটোপ্লাজম শেষ, তার মানে কি? কোষটা মৃত। এটা মনে রাখবা কিন্তু, প্রোটোপ্লাজম নাই মানেই কোষটা মৃত। প্রাচীরের গঠন ট্রাকিডের নানান রকম হয়। ওই যে আমি একটুকে দেখে আসলাম না, এই যে ট্রাকিডের এরকম বিভিন্ন রকমের পুরুত্ব, এই জিনিসটা ভেজেলেরও আছে, এই কথাই বলছে। পানি ও খনিজ লবণ পরিবহনটা এদের মেইন কাজ। এদের মেইন কাজ এটাই। পাশাপাশি অঙ্গকে দৃঢ়তাও দিতে পারে, কারণ ওই যে অঙ্গকে দৃঢ়তা মানে কি? পাতাকে দৃঢ়তা দিচ্ছে। দৃঢ়তা কেমনে দিচ্ছে? ওই যে কোষ পেশিটা অনেক পুরু, সহজে ভাঙবে না কোষগুলা। এবার দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কার ভেজেল আছে কার ভেজেল নাই। আমরা জানলাম জাইলেমের উপাদান 4টা: ট্রাকিড, ভেজেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। তার মধ্যে ট্রাকিডটা আমরা দেখলাম সবারই আছে, মশ বাদে। ভেজেলটা আবার সবার থাকবে না। নগ্নবীজি উদ্ভিদের ভেজেল থাকে না। যাদের ভেজেল নাই, নগ্নবীজি উদ্ভিদের ভেজেল থাকে না, এটা মনে রাখবা। যাদের সব অঙ্গে ভেজেল থাকে তারা হচ্ছে আবৃতবীজি। আবৃতবীজির ভেজেল থাকবে, নগ্নবীজির ভেজেল থাকবে না। নগ্নবীজি কারা? ওই যে তোমাদের আগের দিন দেখাইছিলাম একটা পাইন গাছের ফল, ওরা হচ্ছে নগ্নবীজি। আবার দেখাই, আমার স্টুডিওতেই আছে। এই যে এটা হচ্ছে একটা পাইনের ফল, এটা হচ্ছে নগ্নবীজি উদ্ভিদের একটা ফল। হ্যাঁ, পাইনের ফল কেন বলতেছি? পাইনের কোন, ফল বললে ভুল হবে, ফল তো হয় না নগ্নবীজির। এটা হচ্ছে পাইনের কোন। ঠিক আছে, এরকম কোন হয় নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে। সাইকাস আছে, সাইকাসের এরকম কোন তৈরি হয়। তো নগ্নবীজি উদ্ভিদের জাইলেমে ভেজেল নাই। ট্রাকিড আছে কিন্তু ভেজেল নাই। তাহলে বলতে পারো পানি কেমনে পরিবাহিত হয়? ট্রাকিড তো আছে, বললাম না, ট্রাকিড তো আছে, ট্রাকিড দিয়েই হয়। ট্রাকিড পাইপ তৈরি করে না, সো হাট পাইপ তৈরি করে না, পাইপের দরকার নাই। ট্রাকিড পাশাপাশি তো যোগাযোগ রক্ষা করতে পারে, ওইভাবেই হয়। আবৃতবীজিদের জাইলেমে ভেজাল আছে। তবে দেখো একটা নগ্নবীজি উদ্ভিদ আছে যার নাম হচ্ছে নিটাম। এই যে নিটাম বানান, এই নিটাম নগ্নবীজি উদ্ভিদ, বা তার জাইলেমে ভেজাল আছে, এটা ব্যতিক্রম। নগ্নবীজি উদ্ভিদের জাইলেমে ভেজাল থাকে না, আর ফ্লোয়েমের সঙ্গী কোষ থাকে না। এটার মনে টেকনিক আছে, আমি তোমাদের লিখে দিই। ফ্লোয়েম যদি পড়াচ্ছি না এখন, তবু লিখে দিই। জাইলেমের ভয় নাই, কারণ কি? কারণ ফ্লোয়েমের সঙ্গী নাই। জাইলেমের ভয় নাই মারামারি করলে, কারণ কি? ফ্লোয়েমের সঙ্গী নাই। জাইলেমের ভয় নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই মানে কি? জাইলেমের ভয় মানে কি? জাইলেমের ভেজেল নাই, ফ্লোয়েমের সঙ্গী কোষ নাই। ফ্লোয়েমের একটা কোষ আছে যার নাম হচ্ছে সঙ্গী কোষ, এটা আবার নগ্নবীজির থাকে না। নগ্নবীজির জাইলেমে ভেজেল থাকে না, আর
আর নগ্নবীজের ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে না। ফ্লোয়েম 4 রকমের কোষ দিয়ে তৈরি। কি কি? সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। জাইলাম যেরকম 4টা কোষ দিয়ে তৈরি, ট্রাকিড, ভেসেল, জাইলাম প্যারেনকাইমা, জাইলাম ফাইবার। ফ্লোয়েমও 4টা কোষ দিয়ে তৈরি, সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। তো এই সঙ্গী কোষটা ফ্লোয়েমে থাকে না নগ্নবীজ উদ্ভিদের, আর ভেসেলটা জাইলামে থাকে না নগ্নবীজ উদ্ভিদের। এটা মনে রাখা টেকনিক, জাইলামে ভয় নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই, এই টেকনিক দিয়ে মনে রাখবে। আচ্ছা, এখন আসো জাইলেমের ভেজেল দেখে ফেললাম আমরা, ওকে, একটার পর একটা বসে ভেজেল শেষ। এবার আসি জাইলেম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমাকে উড প্যারেনকাইমা বলা হয়, মাস্ট, এটা মুখস্থ করবো, মাস্ট মুখস্থ রাখতে হবে। জাইলেমের প্যারেনকাইমাকে উড প্যারেনকাইমাকে বলে। কেন বলে? আমরা গাছের যে কাঠ দেখি না, বড় গাছের যে মোটা কাঠ, ওটা জাইলেম দিয়েই তৈরি। কি স্ট্রেঞ্জ জিনিস, তাই না? গাছের যে কাঠ হয় যেটা, ওই কাঠটা অ্যাকচুয়ালি জাইলেম। জাইলেম দিয়ে কাঠটা তৈরি হয়, এবং জাইলেম প্যারেনকাইমা ওই কাঠটা তৈরি করে। কারণ ভেজেল তো পাইপের মতো, জাইলেম প্যারেনকাইমা ওই কাঠটা তৈরি করে, যেটাকে উড প্যারেনকাইমা বলা হয়। প্রাইমারি জাইলামে এটা পাতলা প্রাচীর থাকে, বাট যেগুলো সেকেন্ডারি জাইলাম এগুলো প্রাচীরটা অনেক পুরু হয়ে যায়। পানি পরিবহন, খাদ্য সঞ্চয় এদের প্রধান কাজ। তাহলে দেখো সবারই কাজ মোটামুটি সেম, পরিবহন, সঞ্চয়, দৃঢ়তা, মোটামুটি সেম কাজ। আমরা একটু বইয়ে দেখি, বেজেলটা একটু দেখে আসি বই থেকে কি লিখছে। দেখো বেজেলে কোষগুলো খাটো চোঙের মতো, কোষগুলো একটির মাথা আরেকটি বসে একটা দীর্ঘ নল তৈরি করে। এর ফলে প্রান্তীয় প্রাচীরটি গলে গিয়ে, মানে একদম প্রান্তের যে প্রাচীরটা সেটা গলে যায়, যাতে করে একটা নল তৈরি করতে পারে, তাহলে আটকে যাবে বাঁশের মতো। এর ফলে কোষের উপরে ওঠার জন্য একটি সরু সৃষ্টিপথ তৈরি হয়। প্রাথমিক অবস্থায় কোষগুলো প্রোটোপ্লাজম পূর্ণ থাকলেও বয়স বাড়ার সাথে সাথে প্রোটোপ্লাজম বিহীন হয়ে যায়, মারা যায়। বেজেল প্রাচীর ট্রাকিডের মতো বিভিন্ন রকমের পুরু হয়, যে সোপানাগাছ এগুলো আমরা জানি। বেজেল সাধারণত কয়েক সেন্টিমিটার লম্বা হয়, তবে অনেক বড় গাছে আরোহী উদ্ভিদে, মানে যেগুলো লম্বা গাছ, অনেক লম্বা হইতে পারে ভেজেল। এদের প্রধানত গুপ্তবীজি মানে আবৃত বীজি, যাদের বীজটা লুকানো। গুপ্ত মানে কি? লুকানো। কাদের লুকানো থাকে? আবৃত বীজেদের লুকানো থাকে, আর নগ্ন বীজেদের ওপেন থাকে বীজটা। ঠিক আছে? উদ্ভিদের সব অঙ্গেতে দেখা যায়। গুপ্ত বীজি মানেই কিন্তু আবৃত বীজি। আবৃত মানে ঢাকা, গুপ্ত মানে লুকানো, যেমন আম, জাম, কাঁঠাল। আর নগ্ন বীজি যাদের বীজটা ওপেন থাকে, আমি একটু আগে যেটা দেখাইলাম, কোনটা, এই কোণের ফাঁকে ফাঁকে বীজ থাকে, এই কোণের ফাঁকে ফাঁকে বীজ থাকে, ওপেন থাকে। ঠিক আছে? নগ্নবীজি উদ্ভিদের মতো উন্নত উদ্ভিদ যেমন নিটামে প্রাথমিক অবস্থায় ভেজেল থাকে। পানি এবং খনিজ লবণ পরিবহন, অঙ্গকে দৃঢ়তা প্রদান করে এদের প্রধান কাজ। পানি, খনিজ লবণ পরিবহন এবং অঙ্গকে দৃঢ়তা। তো অঙ্গকে দৃঢ়তা, হ্যাঁ। এবার সে জাইলেম প্যারেনকাইমা পড়ে ফেললাম। জাইলেম প্যারেনকাইমা কিভাবে জাইলেমকে সাহায্য করে, এটা এক্সট্রা ইনফো তোমাদের শেখানোর জন্য। কারণ তোমরা ভাবতে পারো, ভাই জাইলেম প্যারেনকাইমা কেন দরকার জাইলেমের মধ্যে? দেখো, এটি জাইলেমের একমাত্র জীবিত কোষ, বলছিলাম তোমাদের, জাইলেমের একমাত্র জীবিত কোষ। এটা পানি পরিবহনে সাহায্য করে। কিভাবে? প্যারেনকাইমা পাশের ভেজেল ও ট্রাকিডের পানির লোড করতে সাহায্য করে, অর্থাৎ ভেজেলে পানি ঢোকানোর ইনিশিয়াল স্টেপ প্যারেনকাইমা করে। অর্থাৎ ভেজেল, দেখো এই যে এগুলো হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, সবুজগুলো জাইলেম প্যারেনকাইমা। এরা ট্রাকিডে আর ভেজেলে পানি ঢুকাইতে হেল্প করে, পানি লোড করতে হেল্প করে। ঠিক আছে? ঢুকাইতে হেল্প করে। এগুলো এক্সট্রা ইনফো। এরা খাবার জমা রাখতে পারে, স্টার জাতীয় খাবার জমা রাখে। গাছ আহত হলে নতুন টিস্যু তৈরি করতে সাহায্য করে এরা। প্যারেনকাইমা ডিভাইড করে মাইটোসিস প্রক্রিয়ায় ভাগ হয়ে ক্ষত নিরাময়ে ভূমিকা রাখে। অর্থাৎ ধরো গাছে যদি কোনো কারণে আঘাত পায়, গাছ যদি কোনো কারণে ভেঙে যায় কোনো একটা অংশ, তখন এই জাইলেম প্যারেনকাইমাগুলো ওই জায়গাটাকে ক্ষতগুলো নিরাময় করে কোষ বিভাজনের মাধ্যমে নতুন কোষ তৈরি করে দেওয়ার মাধ্যমে। এই জন্য জাইলেম প্যারেনকাইমা অনেক দরকার। এবার সেই ফ্লোয়েম প্যারেনকাইমা জাইলেম ফাইবার, এরা মূলত স্ক্লেরেনকাইমা। আমি আগেই বলছিলাম ফাইবার দুই রকম, স্ক্লেরেনকাইমা দুই রকমের হয়, ফাইবার আর স্ক্লেরাইট, আগের ক্লাসের পড়া। তাহলে এগুলো অ্যাকচুয়ালি জাইলেমে থাকা স্ক্লেরেনকাইমা। এদেরকে উড ফাইবারও বলা হয়। কাঠের যে তন্তু তৈরি হয় ওটা হচ্ছে উড ফাইবার। ঠিক আছে? এরা মৃত কোষ, স্বাভাবিক। একমাত্র জীবিত কোষ হচ্ছে প্যারেনকাইমা। সকল জাইলেমে এরা উপস্থিত। দ্বিবীজপত্রী সকল জাইলেমে এরা থাকবে। দ্বিবীজপত্রী উদ্ভিদের সকল জাইলেমে এরা থাকবে, জাইলেম ফাইবার থাকবে। পানি ও খনিজ লবণ পরিবহন, খাদ্য সঞ্চয়, উদ্ভিদের অঙ্গকে যান্ত্রিক শক্তি ও দৃঢ়তা দান এদের প্রধান কাজ। মনে রাখবা, ফাইবার মানেই বেঁধে রাখার কাজ করে, ধরে রাখার কাজ করে। তাহলে এদের মেন কাজ থাকবে যান্ত্রিক দৃঢ়তা। এদের মেন কাজ থাকবে কি? যান্ত্রিক দৃঢ়তা, মেকানিক্যাল সাপোর্ট মানে কি? ওই যে আঁকা বাঁকা হওয়া, ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করা। পানি ও খনিজ লবণ পরিবহনের খাদ্য সঞ্চয়, উদ্ভিদের অঙ্গকে যান্ত্রিক দৃঢ়তা, একই লাইন দুইবার আসছে আর কি। তাহলে এরা মোটামুটি সকল জাইলেমেই থাকে। দ্বিবীজপত্রী যদি হয় তাহলে সেখানে থাকবেই। এদের কোষগুলো মৃত, এরা স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ, থেকে উড ফাইবার বলা হয়। এখন
জাইলেম ফাইবার কিভাবে হেল্প করে, জাইলেম ফাইবার কিভাবে জাইলেমকে হেল্প করে, এটা এক্সট্রা ইনফো, এটা এক্সট্রা ইনফো। কাঠকে শক্ত করে, জাইলেমের ভেজেল ট্রাকিট যাতে চাপে ভেঙে না যায়, ফাইবার সেটাকে সাপোর্ট দেয়। আমি যদি ওই ছবিটায় আবার চলে যেতে তোমরা দেখতে পারবা, এই যে এই যে এই 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 যে গোলাপি কালারগুলো হচ্ছে ফাইবার, কি করতেছে দেখো, সাপোর্ট দিয়ে রাখছে না, প্যারেনকাইমা ফাইবার ট্রাকিট ভেজেল এদেরকে সাপোর্ট দিয়ে রাখছে যাতে করে এগুলো ভেঙে না যায়। অনেক লোড যদি পড়ে পানির লোড এটা ফেটে যেতে পারে, ভেঙে যেতে পারে, কোলাপস হয়ে পড়ে যেতে পারে, ফেটে যেতে পারে, সেইখানে চাপটা ধরে রাখে। দেখবা অনেক সময় হাড্ডি ভেঙে গেলে কি করে দেখছো, দুই সাইড দিয়ে এরকম বাঁশের চটা দিয়ে আটকায় রাখে, আগের সময় এইভাবে চিকিৎসা করতো। এখনো যে প্লাস্টার করে এটা কাজটা কি, যাতে ভিতরে নড়াচড়া না হয়। তাহলে কোনো জিনিস দুই সাইড দিয়ে সাপোর্ট দিয়ে রাখলে ওটা সহজে ভাঙে না। এই সাপোর্টটার কাজ কে করতেছে, ফাইবারগুলো করতেছে, ফাইবারই সাপোর্টের কাজগুলো করতেছে। গাছ দাঁড়িয়ে থাকার শক্তি দেয়, ফাইবার গাছের গুঁড়ি ও কাণ্ডকে শক্ত করে ধরে রাখে যাতে ভারী ডাল বা ফলের ওজনে যাতে ভেঙে যেতে না পড়ে। গাছে যখন অনেক ফল হয় গাছ কিন্তু আস্তে আস্তে নুয়ে পড়ে, এটা শুনছো তো, গাছের ফল হলে গাছ আস্তে আস্তে এরকম নিচু হয়ে যায়, নিচু যাতে ভেঙে না যায় ফাইবার ধরে রাখে, এই ফাইবার গাছটাকে ধরে রাখে। পানি পরিবহনের নল ভেজেলার ট্রাকিট যেন কোলাপস না হয়, পানি পরিবহন কিন্তু অ্যাকচুয়ালি ভেজেলার ট্রাকিট করতেছে, ট্রাকিটের ভেজেল মানে কিন্তু পানি পরিবহন করতেছে। জাইলেম প্যারেনকাইমার ফাইবার তাকে হেল্প করতেছে, প্যারেনকাইমার ফাইবার কিন্তু হেল্প করতেছে, পানি কিন্তু মেইনলি পরিবহন করতেছে ভেজেল আর ট্রাকিট। যখন পানি দ্রুত টেনে উপরে ওঠে সেই সময় ভেজেল কোলাপস হওয়ার ঝুঁকি থাকে, ফাইবার ভেজেলের গঠনকে শক্ত করে ধরে রাখে। অর্থাৎ যখন খুব জোরে পানি পরিবাহিত হয় ভেজেলের ভিতর দিয়ে, অনেক পানির দরকার তাই না, তখন ভেজেল ফেটে যেতে পারে, কোলাপস হয়ে যেতে পারে, কোলাপস হয়ে ভেঙে পড়ে যেতে পারে। এই ক্ষেত্রে হেল্প করে রাখে ফাইবার, ফাইবার শক্ত করে ধরে রেখে দেয়, না তোমাকে আমি ভাঙতে দিব না। আর জাইলেম প্যারেনকাইমাকে এখন উড প্যারেনকাইমা বলে, এটাও এক্সট্রা ইনফো, এটা আমি লিখে দিচ্ছি, তোমাদের বইয়ে লেখা নাই। কাঠের ভিতরেই থাকে এই জাইলেম প্যারেনকাইমা, অর্থাৎ যেটাকে আমরা কাঠ বলি, কাঠ মানেই হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। গাছের কাঠ যা আমরা দেখি তার বড় অংশটাই হচ্ছে সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি জাইলেম, বুঝছো তো, প্রাইমারি জাইলেম না, সেকেন্ডারি জাইলেম। কাঠ যেটা দেখি কাঠের সব থেকে বড় অংশ, আমরা গাছ কাটি না, গাছ কাটলে যে ভিতরে কাঠটা পাই, কাঠের ম্যাক্সিমামটাই হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা, সেকেন্ডারি জাইলেম প্যারেনকাইমা। প্রাইমারিটা তো কচি, ওটা পরিপক্ক না, সেকেন্ডারিটা তো পরিপক্ক, ঠিক আছে। আর সেখানে জীবিত কোষগুলো থাকে সেগুলো হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, জীবিত যেগুলো থাকে। তাই কাঠের মধ্যে উপস্থিত থাকার কারণে এগুলোকে উড প্যারেনকাইমা বলা হয়। তাহলে মেইনলি কাঠ বলতে যেটা বুঝি আমরা গাছের, যেটাতে আমরা আসবাবপত্র বানাই, ওইটাই হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, ওটা জাইলেম প্যারেনকাইমা দিয়ে তৈরি, ঠিক আছে, নট এনিথিং এলস, জাস্ট জাইলেম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমা যখন অনেক শক্ত হয়ে যায়, পুরু হয়ে যায়, মোটা হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, স্থায়ী টিস্যুর দিকে যায়, স্থায়ী টিস্যুই তো সে, যখন সেকেন্ডারি জাইলেম তৈরি হয়, যখন সাইডে বড় হয়। সেকেন্ডারি কখন, আবার মনে রাখবা, প্রাইমারি মানে উপর দিকে বৃদ্ধি, সেকেন্ডারি মানে পার্শ্ব বৃদ্ধি। কোন গাছ দিয়ে আমরা কাঠ বানাই, চিকনা গাছ দিয়ে কাঠ বানাই নাকি মোটা গাছ দিয়ে কাঠ বানাই বলো? চিকনা গাছ দিয়ে আমরা কখনো কাঠ বানাই, মোটা গাছ দিয়ে কাঠ বানাই না। গাছ কখন মোটা হয়, সেকেন্ডারি বৃদ্ধি হলে গাছ মোটা হয় নাকি প্রাইমারি বৃদ্ধি? প্রাথমিক বৃদ্ধিতে গাছ মোটা হয় না গৌণ বৃদ্ধিতে গাছ মোটা হয়? গৌণ বৃদ্ধিতে গাছ মোটা হয়। গৌণ বৃদ্ধি মানে কোন জাইলেম? সেকেন্ডারি জাইলেম, বেসিক কমন সেন্স। তাহলে সেকেন্ডারি জাইলেম মানে কাঠ। এই যে আমার এখানে যে এই যে একটা কাঠের যে একটা চেয়ার আছে, আরে 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 এই তো এই যে কাঠের চেয়ার, এই কাঠের চেয়ার কি দিয়ে তৈরি হয়েছে? মোস্টলি জাইলেম, জাইলেম প্যারেনকাইমা। এই কাঠটা সারি কাঠ, মানে অনেক ভালো কাঠ এটা, হ্যাঁ। তো এই সারি কাঠ দিয়ে যে আমি এই চেয়ারটা যে বানানো হয়েছে, সারি কাঠ মানে কি? মোটা কাঠ, বয়স্ক কাঠ। মোটা মোটা কি প্রাইমারি না সেকেন্ডারি? সেকেন্ডারি। আগেই তো বলছি যে গাছ লম্বায় বড় হওয়া মানে প্রাইমারি, সাইডে বড় হওয়া মানে সেকেন্ডারি। সেকেন্ডারি জাইলেম, দ্যাটস ইট। এই জন্য এটাকে জাইলেম প্যারেনকাইমাকেই উড প্যারেনকাইমা বলা হয়, ঠিক আছে। এই হচ্ছে জাইলেমের আলোচনা। স্টুডেন্টস, জাইলেমের পরপরই যেটা গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে ফ্লোয়েম। তো জাইলেম আর ফ্লোয়েমের গঠনগত দিক থেকে এদের মধ্যে কিছু মিল আছে। মিলগুলো কি কি? যেমন ধরো আমরা জাইলেম তো মাত্র পড়লাম, এখন আমরা ফ্লোয়েম পড়বো। তো জাইলেমের মধ্যে আমরা যে যে জিনিসগুলো পাইলাম সেগুলো হচ্ছে ট্রাকিট, আমরা পেলাম ভেসেল, আমরা পেলাম জাইলেম প্যারেনকাইমা, এবং আমরা পেলাম জাইলেম ফাইবার, যেটা কিনা একটা জাইলেমের স্ক্লেরেনকাইমা জাতীয় টিস্যু, যেটা আমরা জানলাম মাত্র। ফ্লোয়েমের বেলায় আসলে প্রথমে তুমি পাবা সিভ কোষ। সিভ কোষ, এই সিভ কোষটা একটার পর একটা বসে নল তৈরি করবে, যেটা সিভ নল হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি সিভ কোষ আর ভেজেল একই জিনিসকে রিপ্রেজেন্ট করতেছে। সিভ কোষের পাশাপাশি আর কি পাবো আমরা পাবো সঙ্গী কোষ। যেহেতু এর নাম সঙ্গী কোষ, তার মানে অবভিয়াসলি সে কারো সঙ্গী হিসেবে থাকবে। তারপরে কি থাকবে?
ফ্লোয়েমে থাকা প্যারেনকাইমাকে বলা হবে ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েমে থাকা প্যারেনকাইমাগুলোকে বলা হবে ফ্লোয়েম প্যারেনকাইমা, এবং ফ্লোয়েমে থাকা ফাইবারগুলোকে বলা হবে ফ্লোয়েম ফাইবার। তাহলে এখন আমরা জিনিসটা দেখতে পাচ্ছি যেগুলো যেগুলো মিল আছে, দেখো জাইলেমও প্যারেনকাইমা আছে, ফ্লোয়েমও প্যারেনকাইমা আছে, জাইলেমও ফাইবার আছে এবং ফ্লোয়েমও ফাইবার আছে। তাহলে এই দুটোর কাজ মোরলেস সেমই থাকবে। জাইলেম প্যারেনকাইমা জাইলেম ফাইবারের কাজ যেরকম ছিল, জাইলেম প্যারেনকাইমা কি করছিল, ট্রাকিডার ভেজেলকে সাইড দিকে সাপোর্ট দিয়ে রাখছিল, ট্রাকিডার ভেজেলকে হেল্প করছিল, এবং জাইলেম ফাইবার কি করছিল, সবগুলো কোষকে বেঁধে রাখছিল, সহজে ধরে রাখছিল। সেম জিনিসগুলো ফ্লোয়েম প্যারেনকাইমা ফ্লোয়েম ফাইবারও করবে। আমরা যেটা মাত্র জানছি সেটা হচ্ছে যে জাইলেমের একমাত্র জীবিত উপাদান হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। রিমেম্বার দ্যাট, জাইলেমের ট্রাকিড ভেজেল ফাইবার সবই মৃত, একমাত্র জীবিত উপাদান হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। আর ফ্লোয়েমে সবাই জীবিত, একমাত্র মৃত উপাদান হচ্ছে ফ্লোয়েম ফাইবার। একমাত্র মৃত উপাদান হচ্ছে কি, ফ্লোয়েম ফাইবার। এই কথাটা একটু মাথায় রাখবে, কিন্তু প্যাচ লেগে যায়, বইয়ে লেখা আছে ফাঁকে ফাঁকে, আমি এগুলোকে একসাথে করে দিচ্ছি। তাহলে আমি এখানে লিখি জাইলেমে একমাত্র জীবিত, জাইলেমের একমাত্র জীবিত উপাদানকে জাইলেম প্যারেনকাইমা, অর্থাৎ জাইলেমের বাকি যারা যারা আছে সবাই মৃত। আর ফ্লোয়েমের একমাত্র, এটা হচ্ছে একমাত্র, হাতের লেখা একটু খারাপ হয়ে গেছে, মৃত উপাদান হচ্ছে ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েমের একমাত্র মৃত উপাদান হচ্ছে ফ্লোয়েম ফাইবার, বাকি সবাই হচ্ছে জীবিত। আরেকটা টেকনিক তোমাদের আগের দিন এখন এই ক্লাসে আমি তোমাদের বলছি, সেটা হচ্ছে জাইলেমের ভয় নাই, জাইলেমের ভয় নাই। আরেকটা লাইন আছে সেটা হচ্ছে ফ্লোয়েমের সঙ্গী নাই। তোমাদের জাইলেম পড়ানোর সময় আমি এটা বলছিলাম, ফ্লোয়েমের সঙ্গী নাই, জাইলেমের ভয় নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই। এর মানে কি, এটা কার ক্ষেত্রে প্রযোজ্য, এটা নগ্নবীজির ক্ষেত্রে প্রযোজ্য। এটা কার ক্ষেত্রে প্রযোজ্য, এটা নগ্নবীজির ক্ষেত্রে প্রযোজ্য। নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে জাইলেমের ভেজেল নাই, জাইলেমের ভেজেল নাই। আর নগ্নবীজের ক্ষেত্রে ফ্লোয়েমের সঙ্গী কোষটা নাই, নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে। মাথায় রাখবে কিন্তু, এটা আমি একসাথে করে দিলাম। নগ্নবীজি উদ্ভিদের, যেটাকে আমরা ব্যক্তবীজি বলি, যার বীজটা উন্মুক্ত করা, ওপেন করা, হ্যাঁ, আমি যে বারবার তোমাদের ওই যে পাইন গাছের একটা উদাহরণ দিচ্ছি না আমি, ওইটা। তো জাইলেমের ভেজেল নাই, ভয় নাই বলতে ভ দিয়ে ভেজেল নাই। আর ফ্লোয়েমের মধ্যে কোন জিনিসটা নাই, সঙ্গী কোষটা নাই, কার ক্ষেত্রে, নগ্নবীজির ক্ষেত্রে। আবৃতবীজি হইলে সবই থাকবে, আবৃতবীজির কথা বললে এই সবগুলোই থাকবে, আবৃতবীজির সব কিছুই থাকে, জাইলেমেরও সব কিছু থাকে, ফ্লোয়েমেরও সব কিছু থাকে। মশের ক্ষেত্রে মোটামুটি কিছুই থাকে না, ফানের ক্ষেত্রে কিছু জিনিস থাকে, কিছু জিনিস থাকে না, এটা আমরা দেখছি। চলো আমরা ফ্লোয়েমের সামনে আরেকটু অগ্রসর হই। খেয়াল করো, ফ্লোয়েমের শুরুতে আমি যে এখানে স্লাইডে যে ছবিটা রাখছি, এটা আসলে একটা পাট গাছের ছবি। পাট যেহেতু জুট, যেটাকে বলে জুট গাছের ডাল, এটা যেটাতে পাটখড়ি হয়, পাটখড়ি বা পাটকাঠি, পাটকাঠি দিয়ে অনেক কিছু বানানো হয়। আগের সময় তো ঘর বাড়ি বানানোর সময় পাটকাঠি ব্যবহার করতো, এখন করে না। আর এগুলো হচ্ছে জুটের পাতা। তো এই যে জুট গাছ, ছবিটা একটু ঝাপসা বাই দেবে, জুট গাছের এই যে পায়ের দিকে যে সবুজ লেয়ারটা, এইটাই কিন্তু শুকায় যায় দড়িতে পরিণত হয়, যেটাকে আমরা দড়ি বলি, পাটের দড়ি বলি। পাটের যে আঁশ, জুটের যে ফাইবার, জুটের ফাইবার দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি দড়ি বানায়। এই জন্য পাটের আঁশকে সোনালি আঁশ বা গোল্ডেন ফাইবার নামে ডাকে। পাটের আঁশকে সোনালি আঁশ বা গোল্ডেন ফাইবার ডাকে এর কারণেই ডাকে যে পাটের আঁশ দিয়েই কিন্তু দড়ি বানায়, এবং এই দড়ি এক সময়ের বৈদেশিক মুদ্রার একটা বড় অংশ জুড়ে ছিল কিন্তু এই দড়ি। এই জন্য পাটের আঁশ খুবই গুরুত্বপূর্ণ। তো তুমি কি জানো পাটের আঁশ যে আসলে একটা ফাইবার, এবং এটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার। পাটের আঁশ ফ্লোয়েম ফাইবার, পাটের আঁশ মৃতকোষ। ফ্লোয়েমের একমাত্র মৃতকোষ কি, ফ্লোয়েম ফাইবার। একটু আগে তো দেখলাম, তাই না? ফ্লোয়েমের একমাত্র মৃতকোষ কি, ফ্লোয়েম ফাইবার। এবং এই ফ্লোয়েম ফাইবারটাই পাটের আঁশে পরিণত হয়। ওকে, তাহলে এই যে পাট গাছের যে বাইরের দিকে যে ফাইবারটা, এটাই ফ্লোয়েম ফাইবার। এই যে দেখো, এই যে বাস্ট ফাইবার বলা হয় এটাকে। পাটের আঁশকে কি বলা হয়, বাস্ট ফাইবার বলা হয়। এই যে পাট গাছের এই জায়গা থেকে তুমি যদি কাটো, এই জায়গাটা তুমি যদি কাটো, হ্যাঁ, তাহলে এই জিনিসটুকু তুমি পাবা। মাইক্রোস্কোপের নিচে তুমি যে নাও, পাট গাছের একটা কাণ্ড কেটে তুমি যে মাইক্রোস্কোপের নিচে নাও, তুমি এরকম জিনিস পাবা। এগুলো একটু বড় হলে তুমি বুঝতে পারবা। এই যে বাইরে লেগছে অ্যাপিডার্মিস, এই যে বাইরের যে লেয়ারটা, এটা হচ্ছে ত্বক, এটা হচ্ছে কি ত্বকের লেয়ার, বাইরের ত্বক। তারপর দেখো এই যে একটু নীল কালার দিয়ে যে লেয়ারটা দেখা যাচ্ছে, এটাই আসলে সুতার লেয়ার, এটাই ফাইবার লেয়ার, এটাই ফাইবার লেয়ার। আর তারপরে এখানে দেখো লেখা আছে শিব বা শিব কোষ, এগুলো হচ্ছে শিব কোষ, এগুলোর ভিতর দিয়ে খাবার পরিবাহিত হয়। যাই হোক, আমরা এই ছবিটা দেখাইলাম এই কারণে, এই বাস্ট ফাইবারটা দেখানোর জন্য, পাটের আঁশ দেখানোর জন্য। পাটের যে আঁশ, এটাকে বাস্ট ফাইবার বলা হয়,
ফ্লোয়েম ফাইবারই মানে হচ্ছে বাস্ট ফাইবার, এবং এটা থেকেই পাটের জুট তৈরি হয়। এবং দেখো একটা জিনিস তোমরা চিন্তা করো, পাট গাছের যে পাটখুরি হয়, দেখছো তো মনে হয় পাটখুরি, শুনছো তো নাম, না শুনলে তুমি তোমার আব্বু আম্মুকে জিজ্ঞেস করো বা দাদা দাদিকে জিজ্ঞেস করো, নানা নানিকে জিজ্ঞেস করো, সে বলতে পারবে, ওনারা বলতে পারবেন যে পাটখুরি কি। পাট গাছ যখন পাট বড় হয়ে যায় তোর পাটটাকে কাটা হয়, পাট কেটে ওইখান থেকে পাটের আঁশ তোলা হয়, পাটের গাছের ডাল থেকে পাটের আঁশ তুলে ফেলা হয়। আঁশ তুলে ফেললে ওই আঁশকে দিয়েই একটা সময় দড়ি, আমরা যে ঘর বাড়িতে যে দড়ি ইউজ করি না, জুটের দড়ি, বা অনেক পাটের জিনিস তো আমরা ইউজ করি তাই না, পাটের বস্তা ইউজ করি, পাট দিয়ে ব্যাগ তৈরি করা হয়, জুটের ব্যাগ বলা হয়, রাইট। ওই জুটটা ওই আঁশ থেকেই হয়। আর ওই আঁশ খুলে ফেলে জিনিসটা থাকে ওটা হচ্ছে পাটকাঠি। আঁশ খুলে ফেলে ভিতরে জিনিসটা থাকে হচ্ছে পাটকাঠি। ওই পাটকাঠি একটু চোপ দিলে কিন্তু কী হয়ে যায়, ভেঙে যায়। পাটকাঠি চাপ দিলে কিন্তু ভেঙে যায়। বাইরের যে পাট গাছের যে আঁশগুলো, ধরো আমি একটা পাট গাছ তুমি যদি এঁকে দেখাই, ধরো এটা হচ্ছে পাটের ডাল, হ্যাঁ, পাট গাছ, তো এটা হচ্ছে ভিতরের অংশ, এটার বাইরে থাকে হচ্ছে দড়িগুলো বাইরে থাকে, যেভাবে থাকে এভাবে ঘিরে রেখে দেয় বাইরে থেকে, এবং এভাবে রেখে দেয়, এগুলোই আঁশ আকারে ছাড়ানো হয় পাট গাছ থেকে, এগুলো আঁশ আকারে ছাড়ানো হয়, এগুলো আসলে ফাইবার, এগুলোই ফ্লোয়েম ফাইবার, এটাকে বাস্ট ফাইবারও বলা হয়। তো এই যে ফ্লোয়েম ফাইবার, এই যে বাস্ট ফাইবার, এই ফ্লোয়েম ফাইবারগুলোই তো আলাদা করে বের করে নেওয়া হয়, যে এভাবে করে আলাদা করে ফেলে, এবং এগুলোকে আলাদা করলে এগুলা পরবর্তীতে এগুলোকে দড়ি বানানোর জন্য ব্যবহার করে। আর মাঝখানে জিনিসটা থেকে যায়, এটা হচ্ছে পাটকাঠি। বাইরে থেকে আঁশ সরাই ফেললে ভিতরে যেটা থাকবে পাটকাঠি। আরও সহজভাবে বুঝাই, ডাটা শাক আছে না, ডাটা শাক, বাজার থেকে আব্বু আম্মু ডাটা শাক কিনে নিয়ে আসে না রান্না করার জন্য, ওই ডাটা শাকের কী করা হয়, আইস ছুলানো হয়, আইস ছিলে ফেললে তারপর ভিতর থেকে ডাটাটা একদম নরম ডাটা পাওয়া যায়, রান্না করা হয়। আইস থাকলে কি ওটা ভাঙা যায় সহজে? না, আইস থাকলে এটা ভাঙা খুব কঠিন, কারণ আইস শক্ত করে ভিতরে জিনিসটাকে ধরে রাখে। বাট ভিতরে যে পাটকাঠিটা যেটা আছে এটা একদম পাতলা। এই পাটকাঠির মধ্যে কি আছে, এখানে জাইলেম আছে, এখানেও ফ্লোয়েমের অংশ আছে, কিন্তু এই যে সুতাগুলো যে ছিল, এই সুতাগুলো থাকার কারণে এই জিনিসটা শক্ত হয়েছিল। কোনো কিছুর বাইরে এই আঁশগুলো থাকলে ওটাকে সহজে ভাঙা যায় না। আঁশ খুলে ফেললে, আঁশ বের করে ফেলে সহজে ভাঙা যায়। আরও একটা উদাহরণ দিই, আখ দিয়ে তুমি ভালো বুঝতে পারবা, আখের বাইরে ছোবরা খুলে ফেললে কিন্তু আখ সহজে কি করা যায়, ভাঙা যায়, কিন্তু ছোবরাটা থাকলে সহজে কিন্তু ভাঙা যায় না। তাহলে এই যে বাস্ট ফাইবার, পাটের আঁশ হচ্ছে বাস্ট ফাইবার, এটা একটা ফাইবার, মৃত কোষ। ওকে, তাহলে বুঝতে পারতেছো তো ফ্লোয়েম কীভাবে কাজে লাগে, দৈনন্দিন জীবনে বায়োলজিটা কীভাবে কাজে লাগে, এটা চিন্তা করবা, তাই দেখবা বায়োলজি তোমার জন্য সহজ হয়ে যাচ্ছে। আর তুমি যদি বায়োলজি জাস্ট না বুঝেই মুখস্থ করা শুরু করো, তাহলে তোমার জন্য বায়োলজি খুব পেইনফুল হয়ে যাবে। তবে হ্যাঁ, এই কথা সত্য, বায়োলজি মানেই মুখস্থ, এটা অস্বীকার করা যাবে না, বায়োলজিতে মুখস্থ বেশি করতে হয়, এটা সত্য। আমি বায়োলজি টিচার হয়েছি তো কি হয়েছে, আমি মিথ্যা কথা বলবো? মিথ্যা কথা তো অবশ্যই বলবো না। অন্যান্য সকল সাবজেক্টের তুলনায় বায়োলজিতে মুখস্থ বেশি করতে হয়, বাট আমার কাজটা হচ্ছে তোমাকে সেই মুখস্থটা সহজ করে বুঝাই দেওয়ার, তুমি বুঝে মুখস্থ করলে মুখস্থ করাটা সহজ হয়ে যায়। কারণ দেখো, জাইলেমের কাজ ছিল জল পরিবহন করা, তাহলে ফ্লোয়েমের কাজ কি হয়? ফ্লোয়েমের কাজ হচ্ছে ফুড বা খাদ্য পরিবহন করা। তোমাদেরকে বারবার বলছি, আমি তোমাদের আজকে শুরু থেকেই বলতেছি, জাইলেম মানে জল, মানে পানি পরিবহন করা এর কাজ। জাইলেম জ ফর জল এভাবে মনে রাখবা। আর ফ্লোয়েম ফর ফুড, তার মানে কি খাদ্য পরিবহন করা, যদিও ফ্লোয়েম বানান পি দেওয়া হয়, উচ্চারণ ফ। তাহলে এর কাজ হচ্ছে খাবার পরিবহন করা। তাহলে পাতায় যে খাবারটা তৈরি হয়েছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এটাকে উদ্ভিদের সব দিকে পরিবহন করাই হচ্ছে ফ্লোয়েমের কাজ। তাহলে ফ্লোয়েম কিন্তু শুধু উপর দিকে না, উপর নিচে দুই দিকেই পরিবাহিত হবে, চারিদিকেই পরিবাহিত হবে। জাইলেমের ভিতরে যে ভেজেল থাকে, ভেজেলের পানি কিন্তু সবসময় উপর দিকে উঠে, দেখাইছি তো তোমাদেরকে অ্যানিমেশনে, তাই না? জাইলেমের পানি সবসময় উপর দিকে উঠে। ফ্লোয়েম কিন্তু খাবার নিয়ে উপরেও যায়, নিচেও যায়, ডানেও যায়, বামেও যায়, সব জায়গায় যায়। তার মানে ফ্লোয়েম যে কোনো জায়গায় যাইতে পারবে, হ্যাঁ, এই জন্য লেগসে সব দিকে যেতে পারে। আচ্ছা, ফ্লোয়েমের কোষগুলোর নাম কি? ফ্লোয়েমের মেইন কোষটা হচ্ছে সিপ কোষ, তারপর হচ্ছে সঙ্গী কোষ, তারপর হচ্ছে ফ্লোয়েম প্যানকাইমা, তারপর হচ্ছে ফ্লোয়েম ফাইবার। তো ফ্লোয়েম ফাইবার নিয়ে তো অনেক কিছু আলোচনা করলামই। ফ্লোয়েম ফাইবারটা অ্যাকচুয়ালি কি? ফ্লোয়েম ফাইবারটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ক্লেরেনকাইমা। কোন স্ক্লেরেনকাইমা? ফাইবার টাইপের স্ক্লেরেনকাইমা কয় রকমের হয়? দুই রকমের হয়, ট্রাকিট, স্ক্লেরাইট আর ফাইবার। আর জাইলেমে অবস্থিত প্যানকামে হচ্ছে জাইলেম প্যানকামা, তেমনি ফ্লোয়েমে অবস্থিত প্যানকামা হচ্ছে ফ্লোয়েম প্যানকামা। এখন আমরা চিত্র কিভাবে আঁকাবো? এখানে যে সিপ কোষ দেখতেছো না, এটাই হচ্ছে মেইন। এই যে দেখো যে কোষটা আমি আঁকাইলাম, এটাই হচ্ছে সিপ কোষ। বেশি বড় হয়ে গেছে,
এটাই হচ্ছে শিবকোষ। শিবকোষ, তো শিবকোষের ব্যাপারটা কি জানো? শিবকোষের ব্যাপারটা কি জানো? শিবকোষে যখন, আচ্ছা আমি আগে আঁকাই দিই তারপরে তোমাদের বুঝাই। একটার পর একটা শিবকোষ বসে যায়, দেখছো একদম ভেজেলের মতো না? পুরোটা একদম ভেজেলের মতো না? একটার পর একটা শিবকোষ এভাবে বসবে। শিবকোষগুলো এরকম চিপা চিপা হয়, বুঝছো? চিপা মানে কি, ও চ্যাপ্টা টাইপের, হ্যাঁ এই যে এরকম টাইপের, এরকম টাইপের একটার পর একটা এরকম শিবকোষ কি হবে, বসে বসে যাবে অনেকটা আগ গাছের মতো। এগুলো হচ্ছে শিবকোষ। নিউক্লিয়াস দিচ্ছি, নিউক্লিয়াস দরকার নেই আপাতত দেখানো, নিউক্লিয়াস পরিণত অবস্থা থাকে না, আমি আসতেছি এখানে। এটা হচ্ছে শিবকোষ। আর শিবকোষে নিউক্লিয়াস নাই, মনে রাখবেন স্যার, শিবকোষে নিউক্লিয়াস নাই। এই জন্য এর নিউক্লিয়াসকে হেল্প, আচ্ছা এটাকে আমরা অন্য একটা কালার দিই তাহলে ভালো হবে, সাদা কালার করে দিই। শিবকোষের নিউক্লিয়াস নাই। শিবকোষের নিউক্লিয়াস না থাকার কারণে শিবকোষকে হেল্প করার জন্য আছে সঙ্গী কোষ। শিবকোষকে হেল্প করার জন্য শিবকোষের একদম গা ঘেঁষে থাকে, এই যে দেখো সঙ্গী কোষ। শিবকোষের একদম গা ঘেঁষে থাকে, শিবকোষের গা ঘেঁষে থাকে হচ্ছে এই যে সঙ্গী কোষ। এই জন্য নামই হচ্ছে সঙ্গী কোষ বা কম্পেনিয়ন সেল, কম্পেনিয়ন সেল বা সঙ্গী কোষ। এখন দেখো শিবকোষের নিউক্লিয়াস নাই, আপাতত এটুকু জানো, শিবকোষের নিউক্লিয়াস নাই। এই জন্য সঙ্গী কোষের নিউক্লিয়াসটা অনেক বড়, সঙ্গী কোষের নিউক্লিয়াসটা অনেক বড়, সে শিবকোষকে হেল্প করে। এই জন্য সে একদম কাছাকাছি লেগে থাকে, এই জন্য সে লেগে থাকে। শিবকোষ আর সঙ্গী কোষ, এই হচ্ছে শিবকোষ আর সঙ্গী কোষ। ওকে, ঠিক তার পাশে থাকবে জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা, যেটাকে আমরা বলি জাইলেম প্যারেনকাইমা। ঠিক আছে, জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা, এটাকে আমরা বলি জাইলেম প্যারেনকাইমা। এই যে জাইলেম প্যারেনকাইমা, এই যে জাইলেম প্যারেনকাইমা, এই যে জাইলেম প্যারেনকাইমা, এই যে জাইলেম প্যারেনকাইমা, এই যে জাইলেম প্যারেনকাইমা। সরি ভুল বললাম, যতবারই জাইলেম বলছি ভুল বলছি, ফ্লোয়েম হবে এটা, ফ্লোয়েম প্যারেনকাইমা, ভুলে জাইলেম বলে ফেলছি। এইগুলা ফ্লোয়েম প্যারেনকাইমা, এগুলা ফ্লোয়েম প্যারেনকাইমা। ফ্লোয়েমে অবস্থিত প্যারেনকাইমাগুলোকে বলা হয় ফ্লোয়েম প্যারেনকাইমা, সেম আগের মতোই। হ্যাঁ, এবং এইখানে অবস্থিত ফাইবারগুলোকে বলা হবে ফ্লোয়েম ফাইবার। এখানে অবস্থিত ফাইবারগুলোকে বলা হবে কি, ফ্লোয়েম ফাইবার। এই যে ফাইবার, 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 ফাইবার দিয়ে ঘেরা থাকে। কেন ঘেরা থাকে? যাতে করে এটা অনেক শক্তপোক্ত হয়। এই যে ফাইবার দিয়ে ঘেরা, অসংখ্য ফাইবার দিয়ে ঘেরা। এই ফাইবারই তো পাটেরাস বা বাস্ট ফাইবার। শেষ, চিত্র হয়ে গেল। তোমাদের বইয়ের চিত্রে ফাইবার দেয় না, আমি দিয়ে দিলাম। এই দেখো বইয়ের চিত্রের সাথে মিলে গেছে, দেখো মাঝখানে হচ্ছে শিবকোষ, তারপর আছে সঙ্গী কোষ, তারপর আছে এই যে ফ্লোয়েম প্যারেনকাইমা, এই যে ফ্লোয়েম প্যারেনকাইমা, আর সঙ্গী কোষ দেখায় না, এই ফাইবার দেখায় না। এখন দেখো এখানে একটা ব্যাপার আছে, একটু পার্থক্য। তো দেখতে তো একদম পুরোপুরি জাইলামের মতোই লাগতেছে, তাই না? একটু পার্থক্য আছে। দেখো একটা শিবকোষ একটা শিবকোষ যেখানে কানেক্ট হয়, একটা শিবকোষ একটা শিবকোষ যেখানে কানেক্ট হয়, এখানে আছে সিফ প্লেট। এই জিনিসটার নাম সিফ প্লেট। এটা ইয়েতে ছিল না, এটা জাইলামে ছিল না, এটা জাইলামে ছিল না। হ্যাঁ, এটা সিপ প্লেট। আর সিপ প্লেটটা কেমন? সিপ প্লেটটা এরকম ছাক 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 ছাকনির মতো, ফাঁকা 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 ছাকনির মতো। আমার চা ছাকনি ইউজ করি না, চা ছাকনি, রুটি বানানোর আগে আটা ছাকা হয়, এরকম ছাকনির মতো, এরকম ছাকনির মতো, এটাকে সিপ প্লেট বলে। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সিপ প্লেট। সিপ প্লেট, সিপ কোষ একটার উপর যখন একটা বসে তো এরকম একটা প্লেট তৈরি করে, এটা প্লেট তৈরি করে ছিদ্রযুক্ত, মানে এটা পুরোপুরি ওপেন না। জাইলেম কিন্তু পুরোপুরি ওপেন, তাই না? জাইলেম তো আমরা দেখছি এটা পুরোপুরি ওপেন, বাট সিপ কোষ কিন্তু পুরোপুরি ওপেন না, একটার সাথে একটা, মাঝখানে একটা প্লেটের মতো থাকে। ওই প্লেটটা আবার ছিদ্র ছিদ্র ছিদ্র, এই যে দেখতে এরকম, এটা প্লেট, এই প্লেটের মধ্যে এরকম ছিদ্র 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 থাকে। এই হচ্ছে তোর সিপ কোষ। মানে আমি যদি সাইড থেকে দেখি, আমি সাইড থেকে দেখি এরকম মনে হবে, এই হচ্ছে সিপ কোষ। হ্যাঁ, সিপ কোষ। ঠিক তার গা ঘেঁষে আছে সঙ্গী কোষ। এই দেখো গা ঘেঁষে আছে সঙ্গী কোষ, এই যে সঙ্গী কোষ, সঙ্গী কোষ বা কম্পেনিয়ন সেল। এবং তার পাশে আছে কে? প্যারেনকাইমা। তার পাশে আছে কে? জাইলেম ফ্লোয়েম প্যারেনকাইমা। এই এই ছবিটা তোমাদের বইয়ে আসা। তাহলে সিফ কোষ একটা থেকে একটা আলাদা করা থাকে সিফ প্লেট দিয়ে। ওকে, এখানে আমরা আরও আলোচনা করব। তাহলে আমরা চিত্রটা দেখে ফেললাম, এই চিত্র আমরা পরীক্ষায় আঁকাবো যদি আসে। এখন আসো আমরা লেবেলিংটা তোমরা একটু করে নিবা, লেবেলিং সহজ আছে, বইয়ের সাথে দেওয়া আছে। হ্যাঁ, লেবেলিং তোমরা করতে পারবে। এখন আসো সিপ কোষ নিয়ে আমরা আরও জানি। সিপ কোষ এগুলো বিশেষ ধরনের কোষ, এগুলো বিশেষ ধরনের কোষ। বিশেষ ধরনের কোষ মানে কি? এই কোষগুলো সাধারণত সব জায়গায় থাকে না, শুধু উদ্ভিদেরই থাকে, এবং যার পরিণত অবস্থায় নিউক্লিয়াস নাই। এটা ম্যাচিউর হয়ে গেলে নিউক্লিয়াস থাকে না। তার দুইটা কথা, প্রথমত এটা সাধারণ কোষ না, বিশেষ কোষ, সব কোষ এরকম হয় না। আর দ্বিতীয়ত এটা পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না। আচ্ছা, কোষ প্রাচীর পাতলা, ফাইন, তবে লিগনিন থাকে। তার মানে এটা কোষ প্রাচীর ও লিগনিন আছে। লিগনিন বারবার আসতেছে নামটা, এবং লিগনিন কি? লিগনিন কোষ প্রাচীরের উপর জমা হয়
জমে কোষপ্রাচীরটা একটু মোটা হয়, বাট এখানে লিগনিন থাকার পরেও কোষপ্রাচীরটা অত বেশি মোটা হবে না। এর পেছনে কারণ আছে। কেন? কারণ এই যদি মোটা হয় তাহলে পাশের সঙ্গী কোষ থেকে সে হেল্প নিতে পারবে না। একটার পরে একটা বসে সিভ নল তৈরি করে, তাহলে একটা সিভ কোষের উপর একটা সিভ সেল বসে সিভ নল বা সিভ টিউব তৈরি করে। আবার প্রতিটি কোষ সিভ প্লেট দিয়ে আলাদা করা থাকে, এটা আমরা একটু আগে দেখলাম। এদের প্রধান কাজ কি? পাতায় তৈরি করা খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পাঠানো এদের প্রধান কাজ। তাহলে প্রধান কাজটা আমরা দেখে দিলাম। মেন কাজটা হচ্ছে যেগুলো পাইপ খাবার বিভিন্ন জায়গায় পৌঁছাবে। সকল আবৃতবীজী উদ্ভিদেই এটা পাওয়া যায়, সকল আবৃতবীজী উদ্ভিদেই এটা পাওয়া যায়। সিভ কোষ সকল আবৃতবীজী উদ্ভিদেই পাওয়া যায়, যেটাকে তোমাদের বই গুপ্তবীজী বলছে। গুপ্ত মানে কি? লুকানো। লুকানো আর আবৃত একই জিনিস। আবৃতবীজী মানে কি? যার বীজটা ফলের ভিতরে থাকে, এটাকে আবৃতবীজী বলে। আর গুপ্তবীজী মানে কি? যার বীজটা মুক্ত থাকে, ওপেন থাকে, নগ্নবীজী। আচ্ছা, এখন আমি একটু তোমাদের দেখাই, এই পুরো স্টোরিটা তোমাদের দেখাই। এইটা একটা সবেমাত্র তৈরি হচ্ছে একটা সিভ কোষ, সবেমাত্র তৈরি হচ্ছে একটা সিভ কোষ। এটা ভালো করে বুঝো, একদম পিওর কনসেপ্ট। এটা বুঝলে সিভ কোষ ইজি, টেনশন নাই। বায়োলজি অনেক সহজ, আমি আছি না। বায়োলজি খুবই সহজ, ইনশাল্লাহ আমি তোমাদের সব বায়োলজি প্রবলেম সলভ করে দিব। এটা হচ্ছে সবেমাত্র তৈরি হচ্ছে একটা সিভ কোষ। এই সিভ কোষে এই হচ্ছে নিউক্লিয়াস, এবং এর কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরের গায়ে ছোট ছোট ছিদ্র আছে। এই যে ছোট ছোট ছিদ্র আছে কোষ প্রাচীরের গায়ে, কোষ প্রাচীরে ছোট ছোট ছিদ্র আছে, এগুলোকে আমরা কূপ বলি। কূপ বলি, কূপ। আমি এই জন্য বারবার বলি কোষ প্রাচীরের ক্লাসটা করে আইসেন, কোষ প্রাচীরের ক্লাসটা খুবই দরকার। এই হচ্ছে প্রাথমিক অবস্থার একটা সিভ কোষ, এবং এর মধ্যে যথেষ্ট পরিমাণ মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড টাস্টিড যা কিছু থাকা দরকার থাকবে। মাইটোকন্ড্রিয়া থাকবে, এন্ডোপ্লাজমিক জালিকা থাকবে, গোলজি বস্তু থাকবে, একটা কোষে যা যা থাকে থাকবে। কিন্তু এই কোষটা রূপান্তরিত হবে আস্তে আস্তে কিসের জন্যে? খাবার পরিবহন করার জন্য। এই কোষটার জীবনে জন্ম হয়েছে কিসের জন্য? খাবার পরিবহন করার জন্য। এই কোষটার পৃথিবীতে জন্ম হয়েছে কিসের জন্য? খাবার পরিবহন করার জন্য। আচ্ছা, দুটাই থাকুক, খাবার পরিবহন করার জন্য। এই জন্যে তাকে ফাঁকা হইতে হবে, তাকে ফাঁকা হইতে হবে। তো এই ফাঁকা হওয়ার জন্য কি ঘটনা ঘটে? ফাঁকা হওয়ার জন্যে এই কোষটা তার নিউক্লিয়াসটাকে প্রথমে স্যাক্রিফাইস করে। প্রথমে তার নিউক্লিয়াসটাকে কী করে? স্যাক্রিফাইস করে। কারণ নিউক্লিয়াস থাকলে সে ভিতরে জায়গা পাবে না। নিউক্লিয়াস যখন স্যাক্রিফাইস হয়ে যায় তখন কি হয় দেখো, নিউক্লিয়াস অনেক কাজকর্ম করে। নিউক্লিয়াসকে হেডকোয়ার্টার বলা হয়। নিউক্লিয়াস যখন স্যাক্রিফাইস হয়ে যায় তখন কোষের কাজকর্ম কমে যায়। তার একটাই কাজ, সে ফাঁকা হয়ে যাবে, ফাঁকা হয়ে যাওয়া আসার রাস্তা তৈরি করে দিবে। ঠিক আছে, বাট স্টিল কিন্তু সে জীবিত। বাই দ্য ওয়ে, মনে রাখবা, জাইলেমের সবাই মৃত, একমাত্র জাইলেম প্যারেনকাইমা জীবিত। আর ফ্লোয়েমের সবাই জীবিত, একমাত্র ফ্লোয়েম ফাইবার মৃত। তার মানে সে নিউক্লিয়াস হারানোর পরেও কিন্তু সে কি জীবিত আছে। এবং নিউক্লিয়াস যখন হারায় যাবে তখন তার কোষের অন্যান্য অঙ্গাণুগুলা, মাইটোকন্ড্রিয়া, টাইকন্ড্রিয়া, এগুলো কমতে থাকবে। এবং নিউক্লিয়াস যখন হারায় যাবে তখন কোষের শেপটা অনেকটা কেমন হয়ে যাবে? কোষের শেপটা অনেকটা এরকম টাইপের হয়ে যাবে, একটু চিপা টাইপের হয়ে যাবে। সে নিউক্লিয়াসকে কেন হারাইলো? জায়গা করার জন্য, ভিতরে জায়গা তৈরি করার জন্য। এবং তার অন্যান্য অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, টাইকন্ড্রিয়া, এগুলোও আস্তে আস্তে কী হওয়া শুরু করবে? হারানো শুরু করবে। এবং একটা ফাঁকা জায়গা তৈরি হবে ভিতরে। নিউক্লিয়াস হারায় গেছে, অন্যান্য অঙ্গাণু হারায় গেছে, যা বলে ভিতরের জায়গাটা ফাঁকা হয়ে গেছে। ভিতরের জায়গাটা কি ফাঁকা হয়ে গেছে? এটার ভিতরে যদি দেখি একটা ফাঁকা একটা গহ্বর তৈরি হবে এটার ভিতরে। ঠিক আছে, এবং এই জায়গাটায় যেখানে কানেক্ট হয়েছে এখানে একটার মাথায় একটা এরকম প্লেট তৈরি হবে। প্লেট তো অলরেডি আসেই, প্লেট আসলে অলরেডি আসেই, প্লেট অলরেডি আসে। কারণ একটার উপর একটা বসে, যে ধরো এই একটা কলম, এই একটা কলম, একটার উপর একটা বসলো, তো বসলে কি মাঝখানে একটা প্লেট হবে না? মাঝখানে একটা সংযোগ হবে না? সংযোগটাই তো প্লেট। এই প্লেট যদি আটকানো থাকে তাহলে কি যাওয়া আসা করতে পারবে না। প্লেটটা প্রাথমিকভাবে এরকম আটকানো থাকে, প্লেটটা এরকম আটকানো থাকে। যদি আটকানো থাকে তাহলে কি যাওয়া আসা করতে পারবে? যাওয়া আসা তো করতে পারবে না। আটকানো থাকলে তো যাওয়া আসা করতে পারবে না। এই জন্যে তখন প্লেটের মধ্যে কি তৈরি হয়? প্লেটের মধ্যে ছোট ছোট ছিদ্র তৈরি হয়। প্লেটের মধ্যে এরকম ছোট ছোট ছিদ্র তৈরি হয়। এটাই সিপ প্লেট। আসলে প্লেট আগে থেকে আসছে, বরঞ্চ প্লেটের মধ্যে কি তৈরি হয়েছে? ছিদ্র তৈরি হয়েছে। এই ছিদ্র থাকার কারণে এইটা থেকে খাবার এটার উপর দিকে উঠতে পারে। এই হচ্ছে কাহিনী। এটাই সিপ প্লেট। দেখতে চালনির মতো, ছাকনির মতো। ওকে, আচ্ছা। আর এই সিপ প্লেটটা জাইলেমের নাই। জাইলেমেরও তো ভেজেল আছে, ভেজেল একটার উপর একটা বসে যায়। আমি যদি জাইলেমটাকে দেখাই, আমি যদি এখানে জাইলেমটা আঁকাই, নিউক্লিয়াস সরাই দিই, নিউক্লিয়াস আগে ছিল এখন আর নাই। আমি যদি জাইলেম দেখাই, জাইলেম কিন্তু একটার উপর একটা বসানো। হ্যাঁ, একটা পর একটা জাইলেম এর ভেজেল কিন্তু বসানো, একটা পর একটা ভেজেল কিন্তু এরকম করে বসানো। হ্যাঁ, এটা কি ভেজেল? এটা জাইলেমের ভেসেল।
এখন দেখো জাইলেমের বেশি কি জীবিত কোষ না মৃত কোষ? অ্যাগেইন জাইলেমের একমাত্র জীবিত কোষ প্যারেনকাইমা, তাহলে সে মৃত, তাহলে সে মৃত কোষ। তো মৃত কোষকে তো পুরোপুরি ছিদ্র করা সম্ভব, এই জন্য মৃত কোষ পুরোপুরি ওপেন, এই জন্য মাঝখানে কোনো প্লেট নাই, পুরোপুরি ওপেন করে দেওয়া সম্ভব, মৃত তাই। কিন্তু সে তো জীবিত কোষ ভাই, তাকে তো তুমি পুরোপুরি ওপেন করতে পারবা না, সে তো জীবিত কোষ, সে তো এখনো মরে নাই। এটা জীবিত কোষকে পুরোপুরি ছিদ্র করে দেওয়া যায় না, যার কারণে জাইলেমের পুরো লম্বাটা রাস্তা থাকার পরেও ফ্লোয়েমের ভিতরে লম্বাটা রাস্তা নেই। আরও একটা কারণ আছে, আরও একটা কারণ আছে। দেখো জাইলেমের ভিতর দিয়ে কি পরিবাহিত হয়? জাইলেমের ভিতর দিয়ে পানি পরিবাহিত হয়, পানি। জাইলেমের ভিতর দিয়ে কি পরিবাহিত হয়? পানি। কোনমুখী? ঊর্ধ্বমুখী। পানি কোন দিকে যায়? উপর দিকে যায়। জাইলেমের ভিতর দিয়ে পানি গাছের উপর দিকে যেতে থাকে। আর ফ্লোয়েমের ভিতর দিয়ে কি যায়? ফ্লোয়েমের ভিতর দিয়ে যায় খাদ্য। খাদ্য, খাদ্য মানে কি? খাদ্য মানে চিনি। উদ্ভিদের খাবার বলতে বোঝায় চিনি আর গ্লুকোজ, মনে রাখবা। উদ্ভিদের খাবার বলতে চিনি আর গ্লুকোজ, অ্যাকচুয়ালি চিনি, গ্লুকোজ এবং চিনি, গ্লুকোজ এবং চিনি। এর ভিতরে কি আছে? গ্লুকোজ আর চিনি। এখন বলো পানি ঘন নাকি চিনি ঘন? পানি ঘন না চিনি ঘন? অবশ্যই চিনি ঘন, অবশ্যই গ্লুকোজ ঘন, পানি পাতলা। তাহলে এটার ভিতরে ঘন জিনিস আসা যাওয়া করতেছে, এটার ভিতরে ঘন জিনিস আসা যাওয়া করতেছে, তাহলে এটার ভিতরে পাতলা জিনিস আসা যাওয়া করতেছে, তাহলে পাতলা জিনিস সহজে পরিবাহিত হইতে পারে, তার জন্য কোনো ব্রেকের দরকার নেই। বাট ঘন জিনিসে ব্রেকের দরকার আছে, এই জন্য এখানে মাঝখানে ব্রেক হিসাবে এগুলো থাকে, এগুলো ব্রেক প্যাড হিসেবে থাকে। ঘন জিনিস আনলিমিটেড যদি প্রবাহ হওয়া শুরু করে তো অনেক চাপ তৈরি হবে, যেটা মাঝখানে একটা স্যাপারেটর দিয়ে দেওয়া হয় যাতে আনলিমিটেড প্রবাহ না হইতে পারে। আরও একটা কারণ আছে, দেখো পানি এতটা মূল্যবান না গাছের জন্য, কারণ পানি মাটির থেকে আরামসে সে পাচ্ছে, কিন্তু খাবারগুলো অনেক গুরুত্বপূর্ণ, কারণ খাবার তো গাছ যে সবসময় তৈরি করতে পারবে এমন তো না, খাবার তৈরি করতে গেলে গাছের অনেক কষ্ট আছে। এই জন্য খাবারটা যাতে অপচয় না হয়, এই জন্য এই মাঝখানে এই প্লেটটা থাকা দরকার আছে, আনলিমিটেড যাতে খাবার পরিবেশন না হয়। বাই এনি চান্স কোনো কারণে যদি এইটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? হালকা একটু পানি অপচয় হবে, এই তো। কিন্তু কোনো কারণে যদি এটা যদি ভেঙে যায় বা এই কোষটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে অনেকটা খাবার কিন্তু অপচয় হবে, তখন গাছ চাইলে কিন্তু এই প্লেটকে বন্ধ করে দিতে পারবে, আর খাবার যাতে অপচয় না হয়। যে কাজটা গাছ শীতকালে করে। শীতকালে কি হয়? শীতকালে এই প্লেটটা ছাড়া এই প্লেটের উপরে ক্যালোস জমে। ক্যালোস কি জমে? ক্যালোস। ক্যালোস কি? ক্যালোস হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ, এটা শর্করা দিয়ে তৈরি হয়, এত কিছু দরকার নাই তো সেটুকু জানো। শীতকালে ক্যালোস জমে। ক্যালোস জমে কি হয়? এই গ্যাপগুলো বন্ধ হয়ে যায়, এই গ্যাপগুলো কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়, এই গ্যাপগুলো বন্ধ হয়ে যায়, এই গ্যাপগুলো বন্ধ হয়ে যায় শীতকালে। আবার গাছ চাইলে এটাকে খুলেও দিতে পারে, বাট নর্মালি ক্যালোস জমে এটাকে বন্ধ করে দেয়। কেন বন্ধ করে দেয়? যাতে করে খাবারও অপচয় না হয়। শীতকালে তো এমনি খাবার দাবার গাছ খুব ভালোটা পায় না, সূর্যের আলো কম থাকে, সালোক সংশ্লেষণ কম হয়, খাদ্য উৎপাদন কম হয়, খাবারের ক্রাইসিস হয়, মাটিতে পানি কমে যায়, খাবারের ক্রাইসিস দেখা দেয়। তো এই টাইমে সেই ক্যালোস জমায়া খাবারের আসা যাওয়াটাকে স্লো করে দেয়, যাতে করে উদ্ভিদ কম খাবার নিয়ে অনেকদিন বাঁচতে পারে। খাবার যদি উদ্ভিদকে তুমি বেশি দাও, বেশি দিলে তো খাবার সে বেশি খাইতে থাকবে, এটা কেমন আনলিমিটেড খাইতে পারে এরকম টাইপের আর কি। খাবার বেশি দিয়েও তো লাভ নেই, এই জন্য সে ক্যালোস জমে এটাকে ব্লক করে দেয়। এটা যদি পুরাপুরি ওপেন থাকতো জাইলেমের মতো, তাহলে ক্যালোসটা জামানোটা কঠিন হয়ে যেত। ইত্যাদি ইত্যাদি কারণে জাইলেমের প্লেট নাই, বাট ফ্লোয়েমের কি আছে? সিপ কোষে প্লেট আছে। আই থিঙ্ক ক্লিয়ার তোমাদের সব কিছু এখানে বেসিক, কেন থাকে কেন থাকে না। ওকে, আসলে সঙ্গী কোষ। এবার আসি আরেকটা আলোচনায়। এই হচ্ছে আমাদের ফ্লোয়েম, এই হচ্ছে ফ্লোয়েম। ফ্লোয়েমের মাঝখানে হচ্ছে সিপ প্লেট, সিপ কোষের প্লেট। সে তার নিউক্লিয়াস স্যাক্রিফাই করে দিল, অন্যান্য অঙ্গাণু স্যাক্রিফাইস করে দিল ভিতরের একটা ফাঁকা জায়গা তৈরি করার জন্য। এখন তার তো কিছুই নাই, সে বাঁচবে কেমনে? সে তো আবার জীবিত কোষ, সে তো লিভিং, তাই না? লিভিং তো, জীবিত। এখন তার হেল্প করার জন্য তার পাশে থাকবে আরেকজন, যার নাম হচ্ছে সঙ্গী কোষ। এই হচ্ছে সঙ্গী কোষ। এখন জিনিস খেয়াল করো, এগুলো হচ্ছে সঙ্গী কোষ। খেয়াল করো, যে কোনো কোষ বাঁচার জন্য প্রোটিন খুব দরকার। আমি মনে হয় এটা তোমার আগেও বলছি, প্রোটিন। দেখো এই হচ্ছে কোষের প্রাচীর, সরি, এই হচ্ছে কোষের প্রাচীর, কোষের প্রাচীর দেখছো? কোষের প্রাচীরটাকে মোটা করে দিলাম বোঝানোর জন্য। এখন তোমাদের প্লাজমোডেজমাটার কথা মনে আছে? আমি আবার একটু কোষ প্রাচীরটা দেখাই তোমাদেরকে, কোষ প্রাচীরটা আবার এঁকে দেখাই। এই হচ্ছে ধরো মধ্যপর্দা, একটা কোষের প্রাচীর, এটা মধ্যপর্দা। হ্যাঁ, এটা হচ্ছে মধ্যপর্দা। কোষ প্রাচীরটা আবার দেখাচ্ছে, আগেও দেখাইছে আবার দেখাচ্ছে। এ ধরো মধ্যপর্দা, মধ্যপর্দা। মধ্যপর্দার উপরে তৈরি হয় প্রাথমিক প্রাচীর। এই হচ্ছে প্রাথমিক প্রাচীর, অন্য কালার ইউজ করি। এই হচ্ছে প্রাথমিক প্রাচীর, একটা ওই দিকেও থাকবে, এই দিকেও থাকবে।
আমি তো এটা অলরেডি শিখছি। এসে প্রাথমিক প্রাচীর, মাঝখানে মধ্যপর্দা। হারে মধ্যপর্দা তো চিপাই পড়ে গেল। প্রাথমিক প্রাচীর আর মধ্যপর্দা। এই প্রাথমিক প্রাচীরের সাথে 3 লেয়ারে তৈরি হয় সেকেন্ডারি প্রাচীর। 3টা লেয়ারে তৈরি হবে সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীরে কয়টা লেয়ার? 3টা। 1টা 2টা 3টা, এগুলো হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। 3টা লেয়ারে তৈরি হবে সেকেন্ডারি প্রাচীর। 3টা লেয়ারে তৈরি হবে সেকেন্ডারি প্রাচীর। এই এই হচ্ছে কোষ প্রাচীর, এই হচ্ছে কোষ প্রাচীর, আগেই শিখাইছি। মাঝখানে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো, এগুলো হচ্ছে কূপ। এগুলোই সেই কূপ। কোষ প্রাচীরের ভিতরে ছিদ্র থাকে না, এটাই সেই কূপ, যেগুলো শুধু মধ্যপর্দা থাকে, আর কিছু থাকে না। এটাই সেই কূপ। আমরা বারবার বলছি না কোষ প্রাচীরে কূপ থাকে, কূপ থাকে, কূপ থাকে। সবারই তো কূপ ছিল, এই সেই কূপ যোগাযোগ রক্ষা করার জন্য। এটা তোমাদের আগেও পড়ানো হয়েছে। কূপ কেন থাকে? পাশাপাশি 2টা কোষের মাঝখানে যোগাযোগ রক্ষা করার জন্য। কেমন যোগাযোগ রক্ষা করবে? সাইটোপ্লাজমিক সংযোগ পড়াইছি না, প্লাজমোডেজমাটা। এই দেখো প্লাজমোডেজমাটা এখন কেমনে হবে। এখন ধরো এই একটা কোষ, এটাই ধরো সেই ভেজেল কোষ। এটাই হচ্ছে কি সেই ভেজেল কোষ। এটাই হচ্ছে কি সেই ভেজেল কোষ। এটাই ধরো সেই ভেজেল, ভেজেল বা এটা ধরো সিপ কোষ। ধরো এটা সিপ কোষ, এটা সিপ কোষ। আর তার পাশে ধরো এটা হচ্ছে সেই সঙ্গী কোষ। এটা হচ্ছে সেই সঙ্গী কোষ। দেখো সঙ্গী কোষের নিউক্লিয়াস আছে, বড় সড়ো নিউক্লিয়াস। সঙ্গী কোষের বড় সড়ো নিউক্লিয়াস আছে, কিন্তু সিপ কোষের, এই সিপ কোষে এটা নাই। এখন লাভটা কি হবে দেখো, এই যে মাঝখানে কূপ, এই কূপ দিয়েই ধরো এর একটা জিনিস লাগবে। এর কি লাগবে? এর ধরো একটা প্রোটিন লাগবে, এর ধরো একটা প্রোটিন লাগবে। তার তো নিউক্লিয়াস নাই, তার তো নিউক্লিয়াস নাই, তার মানে এটা ডিএনএও নাই। নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ থাকে। তার যেহেতু নিউক্লিয়াস নাই, তার মানে এটা ডিএনএ নাই, তার মানে তার আরএনএও নাই, তার মানে তার প্রোটিনও তৈরি হবে না। কি হবে? এই প্রোটিনটা বানাবে সে। কে বানাবে? এর যেহেতু নিউক্লিয়াস আছে, তাহলে সে আরএনএ বানাইতে পারবে। এর যেহেতু নিউক্লিয়াস আছে, তাহলে সে কি বানাইতে পারবে? আরএনএ বানাইতে পারবে। আরএনএ থাকলে সে প্রোটিন বানাইতে পারবে। এই প্রোটিনটা সে বানাবে। বানায়া এই যে প্লাজমোডেজমাটা, এই যে মাঝখানে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা দিয়ে তো যোগাযোগটা হবে, তাই না? এই ফাঁকা জায়গা দিয়ে এই প্রোটিনটা এর কাছে চলে আসবে। যদিও মাঝখানে মধ্যপর্দা আছে, বাট মধ্যপর্দা তো অনেক পাতলা। এইভাবে এই কোষ থেকে এই কোষে জিনিস আদান প্রদান হয়ে যাবে। এইভাবে এর নিউক্লিয়াস এই কোষের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে। ইভেন এর মধ্যে মাইটোকন্ড্রিয়া নাই বললেই চলে, এর মধ্যে তো মাইটোকন্ড্রিয়া আছে। এর মধ্যে তো মাইটোকন্ড্রিয়া আছে, অনেক আছে। একটা দুটো অনেক মাইটোকন্ড্রিয়া আছে এই কোষের মধ্যে। এটা কি কোষ? সঙ্গী কোষ বা কম্পেনিয়ন সেল। বহুত মাইটোকন্ড্রিয়া আছে। তার মানে এসে শক্তি তৈরি করতেছে। সে কি শক্তি তৈরি করতেছে? ধরো এই সেই শক্তি, এই শক্তিটাও এখান থেকে এখানে ট্রান্সফার হতে পারবে। শক্তি উপাদানগুলা, শক্তি তো এটিপি ট্রান্সফার হয় না, এটিপি তো এটিপির কিছু রাসায়নিক অবস্থা এদিক থেকে এদিকে ট্রান্সফার হয়। এইভাবে এটার নাম কম্পেনিয়ন সেল বা সঙ্গী কোষ। এভাবে সঙ্গী কোষ সিপ কোষের নিউক্লিয়াস না থাকার পরেও সিপ কোষকে কি করতে পারে? হেল্প করতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে সঙ্গী কোষ এর নিউক্লিয়াস আকারে অনেক বড়, সিপ কোষের সাথেই লেগে থাকে। এবং আরেকটা জিনিস খেয়াল করো, সঙ্গী কোষ কিন্তু এক ধরনের প্যারেনকাইমা জাতীয় কোষ। সঙ্গী কোষ নিজেও কিন্তু একটা কি প্যারেনকাইমা জাতীয় কোষ, তাই না? দেখছো প্যারেনকাইমা সব জায়গায়, প্যারেনকাইমা জায়গায় জায়গায় জায়গায়, তাই না? প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ পাতলা কোষপ্রাচীর এদের। ভাই কোষপ্রাচীর পাতলা হওয়াটা বাঞ্ছনীয়। কোষপ্রাচীর পাতলা হইলে সহজে যোগাযোগ রক্ষা করা যায়। সিপ কোষেরও কোষপ্রাচীর কিন্তু পাতলা, খেয়াল করছো? সিপ কোষের কিন্তু কি কোষপ্রাচীর পাতলা। তো দূরেরই যেহেতু কোষপ্রাচীর পাতলা, তাহলে যোগাযোগটা সহজ। সিপ কোষের কার্যাবলী সে নিয়ন্ত্রণ করতে পারে। কেমন নিয়ন্ত্রণ করে? যে পাশাপাশি আছে, পাওয়া যায়, সকল আবৃতবীজী উদ্ভিদে পাওয়া যায়। আর কোথায় পাওয়া যায় না? নগ্নবীজী উদ্ভিদের সঙ্গী কোষ নাই। ফার্ন এবং নগ্নবীজী উদ্ভিদের সঙ্গী কোষ নাই। নগ্নবীজী মানে ব্যক্তবীজী, ফার্নেরও নাই। আমি তো একটু আগে বললাম জাইলেমের ভয় নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই। অর্থাৎ জাইলেমের ভেজেল নাই, ফ্লোয়েমের সঙ্গী কোষ নাই। পাশাপাশি এটা কার ক্ষেত্রে? নগ্নবীজির ক্ষেত্রে। শুধু নগ্নবীজি না, পাশাপাশি ফার্নেরও। তাহলে আবৃতবীজিতে সব আছে। আবৃতবীজিতে জাইলেম, ট্রাকিড, ভেজেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার সবই আছে। নগ্নবীজিতে অনেক কিছু নাই। কি কি নাই? জাইলেমের ভেজেলটা নাই, ফ্লোয়েমের সঙ্গী কোষটা নাই, ফার্নেরও অনেক কিছু নাই, আর মশের কিছুই নেই। ঠিক আছে? ওকে, তাহলে এইভাবে সঙ্গী কোষ কি করলো? হেল্প করলো কাকে? ওরে বাবা, সঙ্গী কোষ কাকে হেল্প করলো? সিপ কোষকে হেল্প করলো। ওকে, এবার আসো, এবার তো খুবই সহজ। জাইলেমে অবস্থিত প্যারেনকাইমাকে বলা হয় জাইলেম প্যারেনকাইমা। কাজ তো আমরা জেনেই গেছি। এদের কোষপ্রাচীর পাতলা, প্রোটোপ্লাজম থাকবে জীবিত যেহেতু। খাদ্য সঞ্চয় এবং পরিবহনের কাজ একবীজপত্রী উদ্ভিদের থাকে না, ফার্ন নগ্নবীজী দ্বিবীজপত্রীদের থাকে। এখানে আবার একটা ব্যাপার আছে, খেয়াল করো।
ফার্ন, নগ্নবীজি, দ্বিবীজপত্রী এদের থাকতেছে, কিন্তু একবীজপত্রী উদ্ভিদের থাকবে না। ইভেন একবীজপত্রী কিন্তু আবৃতবীজি। খেয়াল করবা, একটু লিখে দিই। আবৃতবীজি উদ্ভিদ দুই টাইপের, একবীজপত্রী আর হচ্ছে দ্বিবীজপত্রী। একবীজপত্রী কারা? ধান, গম, ভুট্টা। আর দ্বিবীজপত্রী কারা? লাউ, কুমড়া, শশা, ছোলা এরা। আর নগ্নবীজ তো একদমই আলাদা। তো এই একবীজপত্রীর কিন্তু আবার ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না, এটা মাথায় রাখবা। ফ্লোয়েম ফাইবার, অপর নাম বাস্ট ফাইবার, যেটা প্রথমেই দেখাইছি, পাটের আঁশ, এটাই একমাত্র মৃত উপাদান, এটাও তোমাদের বলছি। এরা মূলত স্ক্লেরেনকাইমা, এরা একমাত্র মৃত কোষ, তাছাড়া ফ্লোয়েমের কিন্তু সবই জীবিত। এদের কোষপ্রাচীরে কূপ থাকে, প্রাচীর অনেক পুরু, তাহলে এর কোষপ্রাচীর পুরু। খেয়াল করছো, ফ্লোয়েমের সবার কোষপ্রাচীর মোটামুটি পাতলা ছিল, কিন্তু এর কোষপ্রাচীরটা কিন্তু পুরু, কারণ এ মৃত। পাটের আঁশ হলো বাস্ট ফাইবার, এটা উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধির সময় বাস্ট ফাইবার তৈরি হয়। এর মানে কি? পাট গাছ যখন বড় হইতে থাকে তখন তো গাছ লম্বা হইতে থাকে বাঁশের মতো, বাট সাইডে কি বাড়ে না? বলো, সাইডে বাড়ে না? গাছ তো অবশ্যই সাইডে বাড়ে। বাঁশ খাইলে কি কঞ্চির মতো লম্বা হইতে থাকে? বাঁশ কি সাইডে বড় হয় না? হয়। তো সাইডে বড় হওয়াটাকে কি বলে? প্রাইমারি মানে লম্বায় বড় হওয়া, সাইডে বড় হওয়া মানে সেকেন্ডারি। তাহলে আঁশটা কখন তৈরি হয়? সেকেন্ডারি বৃদ্ধির সময় তৈরি হয়, প্রাইমারি বৃদ্ধির সময়, এটা মনে রাখবে কিন্তু। তাহলে এই ফাইবার কখন তৈরি হয়? সেকেন্ডারি বৃদ্ধির সময়। গাছটা মোটা হতে থাকে, তার বাইরে ফাইবার তৈরি হতে থাকে। এই কথাটা কিন্তু অবশ্যই মাথায় রাখবা, সেকেন্ডারি বৃদ্ধির সময়। কখন? সেকেন্ডারি বৃদ্ধির সময়। কখন? সেকেন্ডারি বৃদ্ধির সময়। আসো এবার আমরা একটু মেন বইয়ে আসি, আবার দেখি কি বলছে। ফ্লোয়েমের মধ্যে জাইলেমের পাশাপাশি তারা থাকে সিপকোষ, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু নিয়ে এরা তৈরি। ফ্লোয়েম তন্তু মানে ফ্লোয়েম ফাইবার। ও, আমি তোমাদের আরেকটা জিনিস দেখাই, জাইলেমের পাশাপাশি যে থাকে এটা বোঝানোর জন্য আমি তোমাদের আরেকটা অ্যাপ দেখাই দিই। এই যে দেখো, এই যে এটা তোমাদের দেখাইলাম, আমি আবার দেখাচ্ছি। দেখো, এই যে বাইরের দিকে যেটা আছে এটা হচ্ছে ত্বকীয় কোষ, এই যে স্কিন তৈরি করছে, স্কিন। এই দেখো, এই যে স্কিন তৈরি করছে, এগুলো হচ্ছে রন্ধ্র, ছিদ্র, যেটা দিয়ে কার্বন ডাইঅক্সাইড, অক্সাইড এগুলো ঢুকে বের হয়। এগুলো হচ্ছে ত্বক তৈরি করলো। মাঝখানে এগুলো হচ্ছে ভিত্তি টিস্যু, প্যারেনকাইমা, ভিত্তি টিস্যু, এই যে প্যারেনকাইমা। আর মাঝখানে এই যে গোলটুসটা, এইটাই হচ্ছে ভাস্কুলার বান্ডল। এখানে আছে জাইলেম, ফ্লোয়েম। আমি পিছন দিক থেকে দেখাই, এই দেখো, এই যে গোল জায়গাটুকু, এটি হচ্ছে ভাস্কুলার বান্ডল। এর মধ্যে উপরের জায়গাটা দেখো ছিদ্র ছিদ্র, এগুলো হচ্ছে ভেসেল, এগুলোই কি ভেসেল। এর মধ্যে বড়গুলো হচ্ছে মেটাজাইলাম আর ছোটোগুলো হচ্ছে পোটোজাইলাম। বড়গুলা মেটাজাইলাম, ছোটোগুলা পোটোজাইলাম, এগুলো হচ্ছে ভেসেল। আর নিচের যেগুলো দেখো, এই যে প্লেটের মতো, দেখতে পারতেছো নিচেরগুলোর মধ্যে প্লেট আছে, খেয়াল করছো? নিচেরগুলোর মধ্যে এই দিক থেকে দেখো, নিচেরগুলোর মধ্যে দেখতে পাচ্ছ প্লেট আছে, যে চালনির মতো, এই যে প্লেট, এই যে দেখছো প্লেট। তাহলে এইগুলা কি? এগুলো হচ্ছে ফ্লোয়েম। কেমনে বুঝলাম? এই যে সিপকোষ, এই যে সিপকোষ, এই সিপকোষ, এই যে সিপ প্লেট দেখতেছো হয়তো বা তোমরা, প্লেটের মতো দেখা যাচ্ছে। এই যে সিপকোষ, এই যে প্লেট, এবং প্লেটের মতো থাকে। একটা সিপকোষের মাঝখানে প্লেটের মতো থাকে, এই যে দেখো সিপ প্লেট বলা হয় এটাকে। এই যে দেখো, এই যে প্লেট, ছিদ্র 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 ছিদ্র, হ্যাঁ। এই যে দেখে আমরা বুঝতে পারছি ফ্লেম। এবং দেখো জাইলেম ফ্লেম কিন্তু কাছাকাছি আছে, সাথেই আছে। এই কথাই তোমাদের বইয়ের মধ্যে বলছে, ঠিক আছে? জাইলেম যেমন খাদ্যের পানি সরবরাহ করে, ফ্লোয়েম খাদ্য সরবরাহ করে। আচ্ছা, আমি চিত্র আঁকানো দেখাইছি, যে প্লেট থাকে, প্লেটের পাশে সঙ্গী কোষ থাকে। কোথায় আঁকাইছি? এই যে এখানে আঁকাইছি। সিপকোষ, এগুলো দীর্ঘ কোষ, দীর্ঘ পাতলা কোষপ্রাচীর যুক্ত, লম্বালম্বি একটার উপর একটা বসে সিপনল তৈরি করে। চালনির মতো ছিদ্র থাকে, সিপ প্লেট থাকে, যেটা আলাদা করা থাকে। পোটোপ্লাজমকে ঘিরে কেন্দ্রীয় ফাঁপা জায়গা তৈরি হয়, যেটা খাদ্য পরিবহন নল হিসাবে কাজ করে। এদেরও লিগনিন থাকে, বাট পাতলা। প্রমিত সিপকোষে কোনো নিউক্লিয়াস থাকে না, সকল ধরনের আবৃতবীজিতে থাকে। পাস্তায় খাবার বিভিন্ন অংশে পরিবহন করার প্রধান কাজ। দেখছো, এগুলোই স্লাইডে লেখা আছে। সঙ্গী কোষ, প্রতিটি সিপ কোষের সাথে একটি প্যারেনকাইমা জাতীয় কোষ থাকে। তাহলে এটা কিন্তু প্যারেনকাইমা জাতীয় কোষ, নট ট্রাকিট জাতীয় কোষ। ট্রাকিট কিন্তু পরিবহন করছিল, সে কিন্তু পরিবহনে হেল্প করবে না। এদের নিউক্লিয়াস অনেক বড়, ধারণা করা হয় এই নিউক্লিয়াস সিপ কোষের কার্যাবলী কিছুটা হলেও নিয়ন্ত্রণ করে। কার্যাবলী নিয়ন্ত্রণ করে মানে কি? তাকে হেল্প করে, সহজ হিসাব। সিপকোষকে নিয়ন্ত্রণ করে মানে কি? সিপকোষকে হেল্প করে। সিপকোষে তো নিউক্লিয়াস নাই, তার মানে সে তো নিজে অনেক কিছু তৈরি করতে পারবে না, নিউক্লিয়াস যেহেতু নাই। সেগুলো তৈরি করে সাপ্লাই দেয়। অ্যাগেইন, জাইলেমে ভেজেল ছিল, ট্রাকিট ছিল। ট্রাকিটের ভেজেল কিন্তু পরিবহনে হেল্প করছে, ট্রাকিটও কিন্তু হেল্প করছে, যদিও ট্রাকিট একটা সাথে একটা কানেক্টেড না। বাট এ কিন্তু ট্রাকিট টাইপের না কিন্তু, হ্যাঁ, এ কিন্তু প্যারেনকাইমা টাইপের। পাতলা প্রাচীর, ফার্ন এবং আবৃতবীজ উদ্ভিদে এদের উপস্থিতি নাই। ফার্ন এবং
নগ্নবীজিতে এদের উপস্থিতি নাই। ফান এবং নগ্নবীজিতে আমি তো তোমাদের দেখাইছি, তাই না? এই যে ফান এবং নগ্নবীজিতে এদের পাওয়া যায় না। আমি সুন্দর করে এক জায়গায় লিখে দিছি। ফ্লোয়েম প্যানকামা, ফ্লোয়েমে অবস্থিত প্যানকামাকে ফ্লোয়েম প্যানকামা বলে। এরা সাধারণ প্যানকামার মতোই কোষ প্রাচীর এবং করে খাদ্য সঞ্চয় করে, খাদ্য পরিবহন করে, এগুলো আমরা দেখছি। ফার্ন, নগ্নবীজি দ্বিবীজপত্রীতে থাকে, কিন্তু একবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম প্যানকামা থাকে না। ওকে, ফ্লোয়েম ফাইবার, স্ক্লেনকামা কোষ দিয়ে তৈরি এরা। এগুলো দীর্ঘ কোষ, এরা প্রান্তগুলো একটার সাথে যুক্ত হয়, আমি একটু বলতে ভুলে গেছিলাম। ফ্লোয়েম ফাইবার একটা মাথায় যুক্ত হয়ে বড় লম্বা সুতা তৈরি করে, আবার ভাই বোন একটা পাইপ তৈরি করে, কারণ এটা মৃত। ঠিক আছে, এদের বাস্ট ফাইবারও বলে। পাটেরাস এক ধরনের বাস্ট ফাইবার। উদ্ভিদ অঙ্গের গৌণ বৃদ্ধির সময়, মানে সাইড দিয়ে বৃদ্ধির সময়, সেকেন্ডারি বৃদ্ধির সময় এই ফাইবার উৎপন্ন হয়, যেটা বললাম একটু আগে। লম্বা হওয়ার সময় না, সাইডে বাড়ার সময়টা হয়। কাজ সাইডে মতো হতে থাকে, তত বেশি ফাইবার তৈরি হতে থাকে। এসব কোষ প্রাচীরে কূপ দেখা যায়, কূপ তো থাকবেই, যোগাযোগ রক্ষা করা লাগবে না। ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পাতায় উৎপাদিত খাবার, মূলে সঞ্চিত খাদ্য একই সাথে উপর নিচে প্রবাহিত হয়, তবে উপরেও যায় নিচেও যায়। এটা কিন্তু আলাদা লাইন, হ্যাঁ, এইটা কিন্তু আলাদা প্যারা, এটা কিন্তু আলাদা প্যারা, হ্যাঁ, এটা কিন্তু আবার ইয়ের অংশ না, ফাইবারের অংশ না। ফ্লোয়েমের মাধ্যমে পাতায় খাবার, পাতায় যে শর্করা জাতীয় খাবার তৈরি হয়, গ্লুকোজ টুকোজ এগুলা, এবং মূলে যে খাবারটা জমা আছে, যেমন ধরো আলুতে জমা থাকে, মিষ্টি আলুতে জমা থাকে, মূলা জমা থাকে, খাবার জমা থাকে, এই খাবারগুলো উপর নিচে দুই জায়গায়, তাহলে এটা উপরেও পাঠায় নিচেও পাঠায়, কথা মাথায় রাখবা। এই হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম। তাহলে মোদ্দা কথা আমরা বুঝলাম, মোদ্দা কথা পার্থক্যটা কি আমরা পুরোপুরি ক্লিয়ার এখন। হ্যাঁ, জাইলেম কি করতেছে, ফ্লোয়েম কি করতেছে, এই পার্থক্য করে পড়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কার কোনটা নাই, কার কোনটা আছে, আমি সুন্দর করে স্লাইডে দিয়ে দিছি, তোমার অনেক হেল্প করবে জিনিসটা। ঠিক আছে, জাইলেম ফ্লোয়েম পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলাম। সৃজনশীল আসলে আমার চিত্র আঁকাবো, জাইলেমে যে চিত্র আঁকাইছে আঁকাবো, ফ্লোয়েমে যে চিত্র আঁকাইছে আঁকাবো, যে তুমি বইয়ের চিত্র আঁকাইতে পারো। ঠিক আছে, ওভারঅল জাইলেমের কি ছিল, ফ্লোয়েমের কি ছিল না, ফ্লোয়েমের কি আছে, জাইলেমের কি নেই, এটা পরীক্ষা আসবে। জাইলেম ফ্লোয়েমের পার্থক্য পরীক্ষা আসতে পারে। সৃজনশীল পরীক্ষায় শুধু জাইলেম আসতে পারে, শুধু ফ্লোয়েম আসতে পারে, দুইটা পার্থক্য আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে। জাইলেম ফ্লোয়েম নিয়ে আমার মনে হয় এই ক্লাস করার পরে, এই লম্বা ক্লাস, এত লম্বা একটা ক্লাস, এই পুরো ক্লাস করার পরে আই থিঙ্ক আর কেউ তোমাদের জাইলেম ফ্লোয়েম নিয়ে কোনো প্রবলেম থাকবে না। তারপর যদি প্রবলেম থাকে তুমি কমেন্টে জানাও, আমি ট্রাই করবো সেই কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার জন্য এবং সেই প্রবলেমগুলো ঠিক করে দেওয়ার জন্য। ঠিক আছে, ও যেটা বলতেছিলাম, আরও কিছু জিনিস আছে। শিবকোষ কেন নিউক্লিয়াস হারায়, এখানে লেখা আছে যে পরিবহন করা জায়গা বাড়ানোর জন্য। নিউক্লিয়াস হারাই ফেললে জায়গা বাড়ে, এর লুমেন বা গহ্বরটা বড় হয়, ঠিক আছে, যার ফলে খাবার যাইতে পারে। আর সাইটোপ্লাজমিক বাধা কমানো, নিউক্লিয়াসে অন্যান্য অঙ্গাণু থাকলে খাবারে বাধা হইতো, সে বাধাটা কমে যায়। হ্যাঁ, তারপরে সহকারী কোষ কীভাবে শিবকোষকে হেল্প করে, এই যে দেখো সরাসরি সংযোগ, এই যে কম্পেনিয়ন সেল মানে সহকারী কোষ, আর শিবকোষ প্লাজমোডেজমাটা দিয়ে যুক্ত থাকে, ওই যে ফাঁকা যে জায়গাটা প্লাজমোডেজমাটা যুক্ত থাকে, যেটা তোমার দেখাইছি। তারপরে প্রোটিন তৈরি করে দেয়, এনজাইম সরবরাহ করে, এগুলো শিব কোষকে পাঠিয়ে দেয়, যেটা আমি দেখাইলাম। এবং সঙ্গী কোষ কম্পেনিয়ন সেল মাইটোকন্ড্রিয়া বেশি, তাই অনেক এটিপি তৈরি করে, যেটা শিব কোষকে শক্তি সরবরাহ করে, যেগুলো আমি অলরেডি আলোচনা করছি, এখানে একসাথে লিখে দেওয়া আছে। শিব কোষে কি কি নাই, শিব কোষে নিউক্লিয়াস নাই, রাইবোজোম নাই, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই, গোলজি বস্তু নাই, বড় বড় কোনো গহ্বর টহ্বর নাই, ইভেন প্লাস্টিডও নাই। মানে শিব কোষে অনেক কিছুই নাই, অনেক কিছুই শিব কোষের নাই। কিছু মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা থাকে, আর কিছু গহ্বর টহ্বর থাকে, এর থেকে বেশি কিছু, আর দুই একটা মাইটোকন্ড্রিয়া থাকে, অল্প কিছু মাইটোকন্ড্রিয়া থাকে শিব কোষে। ঠিক আছে, শিব কোষে কি থাকে, অল্প কিছু মাইটোকন্ড্রিয়া থাকে, তাও থেকে লাভ নাই আসলে। তবে অল্প কিছু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা থাকে, আর অল্প কিছু গহ্বর থাকে, এই এছাড়া আর কিছুই থাকে না কার, শিব কোষের। তো তোমাদের বইয়ে নেয় আমি দিয়ে দিলাম। তারপরে জাইলেমের প্লেট নাই, কিন্তু ফ্লোয়েমের শিব প্লেট কেন থাকে? শিবনল যদি সোজা নল হইতো তাহলে তো আরো ভালো হইতো না, যে কথাটা আমি একটু আগে তোমাদের সলভ করলাম। জাইলেমের তো সোজা নল, অনেক বেশি পানি পরিবহন হইতে পারে, ফ্লোয়েমের তো সোজা না, মাঝখানে গ্যাপ 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 প্লেট থাকে, তো একেবারে সোজা হইলে ভালো হতো না। এটার বর্ণনা দিছি, দেখো জাইলেম পরিবহন করে পানি, আবার জাইলেম মৃত, পানি অনেক পাতলা, তাই সহজে প্রবাহ হয়, এবং পানির প্রয়োজনে সবসময় প্রয়োজন হয়, তাই এটার প্রবাহ একটানা হওয়া আবশ্যক। ঠিক আছে, এই জন্য জাইলেমের মাঝখানে কোনো প্লেট গঠন হয় না। তাছাড়া জাইলেমের ভেজেল একটা মৃত কোষ, তাই সহজেই প্রাচীর ছিদ্র করে ফেলা সম্ভব, কিন্তু ফ্লোয়েম কিন্তু জীবিত, এই জন্য পুরোপুরি ছিদ্র করা সম্ভব না। ছিদ্র করা মানে কি, কোষ প্রাচীর কেটে ফেলা, একটা ঠোঙা ছিঁড়ে ফেলার মতো। ঠোঙা ছিঁড়ে ফেলে ঠোঙার মধ্যে তুমি কিছু রাখতে পারবা না। অপরদিকে শিবকোষ জীবিত কোষ, তাই সম্পূর্ণ ছিদ্র করা বিপজ্জনক, কারণ এটা জীবিত কোষ। ফ্লোয়েমের শিবকোষে যে খাদ্য পরিবহন করে তার মূলত চিনি, যেটা তোমাদের বললাম, চিনি এবং গ্লুকোজ। তো এইগুলোর ঘনত্ব অবশ্যই পানি থেকে বেশি, এগুলো পানি থেকে বেশি ঘন, স্বাভাবিক, শরবত তো পানি থেকে ঘন হবে। তাই এর প্রবাহ ব্যাপক হলে সিগন্যাল ক্ষতিগ্রস্ত হইতে পারে, অনেক জোরে প্রবাহ হলে। তাই সিপ্লেট খাবারের প্রবাহকে লিমিট করে দেয়। গাছে খাদ্যের অভাব হলে, যেমন শীতকালে,
সিপ প্লেটে ক্যালোস জমে বন্ধ হয়ে যায়। একটু আগে বললাম ক্যালোস, কিছু শর্করাজাত পদার্থ। এভাবে খাদ্যের অপচয় রোধ করা হয়। সিপ নলের চাপ অনেক বেশি থাকে, কারণ খাদ্যের ঘনত্ব বেশি থাকে, খাদ্যের চাপটা বেশি থাকে, তাই এর প্লেট খাদ্যের প্রবাহকে লিমিট করে দেয়। এটাই যেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করছি। ঠিক আছে, তো থ্যাংক ইউ। আমরা আস্তে আস্তে এখন পরের ক্লাসগুলোতে পানি কোষের দিকে আগাবো।